আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 99 ব্যাচের আজকে 12তম ক্লাস। এবং আজকের ক্লাস টপিক হলো এসইও টাইপস অ্যান্ড ক্লাসিফিকেশনের ক্লাস। তো আমাদের দেখতে দেখতে 12টি ক্লাস হয়ে গেল এবং আমাদের কোর্সের কিন্তু মোটামুটি মিডিয়াম জায়গায় আমরা চলে এসেছি। তো এরকম পর্যায়ে এসে আমরা নর্মালি একটি মিড টার্ম এক্সাম নিয়ে থাকি। তো মিড টার্ম এক্সাম নেওয়ার কারণটা কি? তো মিড টার্ম এক্সাম নেওয়ার বা আমরা সবাই দেওয়ার কারণ হলো একটাই, আমরা কিন্তু মোটামুটি এখন যখন কোর্সটি কমপ্লিট করে ফেলবো, আমরা সবাই নিজেকে মোটামুটি ডিজিটাল মার্কেটার বলতে পারবো। তো ডিজিটাল মার্কেটার সবাই যে ফ্রিল্যান্সার হবে বা উদ্যোক্তা হবে বিষয়টা কিন্তু এমন না। কেউ কেউ কিন্তু বিভিন্ন কোম্পানিতে ডিজিটাল মার্কেটার হিসেবে জব পেতেও চাইবেন বা জব হবে। তো যখন আপনি একটি কোম্পানিতে ডিজিটাল মার্কেটার হিসেবে জব নেওয়ার জন্য ট্রাই করবেন, তখন ওখানে কিন্তু একটি অনলাইন এক্সাম দেওয়ার চেষ্টা করবেন। তো অনলাইন এক্সাম যখন দিতে যাবেন, তখন কিন্তু অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন কিন্তু হবেন। তো এই যে প্রবলেমের সম্মুখীন যে হবেন, এগুলো আমরা যদি নিজেরা একটি এক্সাম এখানে দিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের একটা এক্সপিরিয়েন্স থেকে যাবে। তো এই কারণে আমাদের লিডারটি থেকে আমরা একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাই বা দেখে যাই যে কিভাবে একটি এক্সাম দিতে হয়। বা আমরা যদি নিজেদের একটি এক্সপিরিয়েন্স নিয়ে নেই, তাহলে আমাদের ফিউচারে এরকম যদি এক্সাম হয় আমরা সুন্দর মতো দিতে পারি। তো আমরা আজকে জানবো কিরকম এক্সামটি হবে। তো আমরা তাহলে দেখি, আমি অলরেডি পিপিটি ফাইল রেডি করেছি যে যে আমাদের এক্সামটা কিরকম হবে, সিলেবাস কি কি হবে এবং এক্সাম ডেটটা কেমন হবে, এগুলো সবকিছু আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি যাতে আমরা ইজিলি বুঝতে পারি। এবং আপনাদের যা যা কোশ্চেন থাকবে সবকিছু আমার জানা অলরেডি আছে। আমরা পিপিটি ফাইল পুরোটা দেখলেই আমাদের কোশ্চেন গুলো আনসার পেয়ে যাব। তাহলে আমরা দেখি কি কি কোশ্চেন আমাদের থাকতে পারে মনে। তো আমরা দেখি কি কি আমাদের এক্সামের মধ্যে থাকবে। প্রথমত কোশ্চেন হলো, স্যার আমাদের এক্সামের সিলেবাস কতটুকু? আমরা আমাদের এক্সামের সিলেবাস হলো 1 থেকে 13টা ক্লাস পর্যন্ত যে ক্লাস হয়েছে, মানে আজকের ক্লাস এবং পরবর্তী ক্লাস। মানে পরবর্তী ক্লাস, আজকে ক্লাস হলো এসিও ক্লাস হবে, মানে আমাদের এসিও ক্লাসের প্রথম ক্লাস হলো আজকে, এবং আগামী ক্লাস হবে কিওয়ার্ড রিসার্চ। তো এই দুটো ক্লাস মিলিয়ে আমাদের কয়টি ক্লাস হবে? আমাদের 13টি ক্লাস হবে। তো এই 13টি ক্লাস দিয়ে শুরু করে আমাদের টোটাল যে ক্লাসগুলো হবে, এগুলো সবগুলো মিলে কিন্তু আমাদের এক্সামটি হবে। তো আমরা বুঝতে পারলাম আমাদের টোটাল এক্সাম কয়টি ক্লাসের মধ্যে হবে। 13টি ক্লাসের মধ্যে কিন্তু আমাদের এক্সামটি হবে। নেক্সট আপনাদের কোশ্চেন থাকে, স্যার আমাদের এক্সাম কি টাইপের হবে? আমাদের এক্সামের মধ্যে কিছু হবে এমসিকিউ টাইপের এবং কিছু হবে আমাদের রিটেন টাইপের। তো আমরা বুঝতে পারলাম কি কি টাইপের এক্সাম হবে, সেটাও কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেছি। তো রিটেন কোশ্চেন গুলো নিয়ে আমরা বেশি চিন্তা করব না। আমরা যেগুলো পড়েছি তার মধ্যে রিটেন কোশ্চেন গুলো হবে। এবং রিটেন কোশ্চেন গুলো যে হবে, আমি যেখানে দিব ওইখানেই ফাঁকা জায়গা থাকবে যাতে আপনারা সুন্দর মতো রিটেন কোশ্চেন গুলো আনসার করতে পারেন। সুতরাং এটার জন্য কিন্তু আপনাদের চিন্তা করার দরকার নেই। তারপরে হলো আপনাদের এক্সাম কয় তারিখে হবে। যেহেতু বলছি 13 তারিখের পরে, 13টা ক্লাসের পরে, তো 13টা ক্লাস যেদিন শেষ হবে তারপরের যে ক্লাস টাইম হবে বা শিডিউল ক্লাস যে হবে, সেই ক্লাসেই কিন্তু আমাদের এক্সাম হবে। তো এক্সামের টাইম আমাদের কয়টা? আমরা কিন্তু জানি এক্সামের টাইম হলো 9টা। তো আপনার ঠিক 9টার দিকে আমাদের এক্সামটা হবে। তো আজকে যদি আমাদের দেখতে পাচ্ছি 11 তারিখ, যদি আমাদের কোনো সমস্যা বা কোনো রকম অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো সমস্যা না হয়, তাহলে আমাদের নেক্সট ক্লাস হবে 13 তারিখ। তাহলে যদি 13 তারিখ আমাদের ক্লাসটি যদি হয়, তাহলে আমাদের এক্সাম সম্ভবত হতে পারে 15 তারিখ। তো
তো আমরা বুঝতে পারলাম আমাদের এক্সাম কয় তারিখ হবে। তাহলে এক্সাম আমাদের ধরে নিচ্ছি, আমাদের এক্সাম হবে 15 তারিখের, 15 অক্টোবর আমাদের 9টার দিকে এক্সাম হবে। ঠিক আছে, তো আমরা আপাতত এটা ধরে নিতে পারি। তারপরে আমাদের কোশ্চেন থাকবে, স্যার এক্সামটি আমরা কোথায় দিব? এক্সামের লিংক বা এক্সামের লিংকটা আমরা পাবো, গুগল ফর্মের লিংক পাবো। এটা আমরা কোথায় পাবো? এটা যে আমরা ফেসবুক পেজের, ফেসবুক গ্রুপের মধ্যে যে আছি, কোথায় পাবো আমরা? ফেসবুক যে গ্রুপ আছে সেই জায়গায় আমরা কিন্তু সুন্দর মতো পেয়ে যাব। ঠিক আছে আলামিন ভাইয়া, আমরা সবকিছুর আনসার পেয়ে যাব, আমরা একটু সুন্দর মতো ধাপে ধাপে বুঝি। তো আমরা কোথায় পাবো? এফবি গ্রুপে, মানে ফেসবুক গ্রুপে কিন্তু আমরা এই লিঙ্কটা পাবো। অনেকেই আমাকে কোশ্চেন করেন, স্যার আমাদের এক্সাম কি গুগল, আমাদের এক্সাম কি জুমে হবে? আমি এখানে কি লিখেছি? আমি কিন্তু গুগল ফর্ম লিখেছি। তো গুগল ফর্মের লিংক এবং জুম এর লিংক কিন্তু একই না। ঠিক আছে, তো আমার কিন্তু বসে বসে আপনাদের এক্সাম দিচ্ছেন নাকি দেখার কোনো দরকার নেই। তো গুগলের ফর্মের লিংক আমরা পেয়ে যাব। লিংকে ক্লিক করলে আমরা ইজিলি এক্সামটা দিতে পারব। ওকে, তো আমরা যখন এখানে লিংকে যদি ক্লিক করি, তখন আমাদের ফর্মের মধ্যে পুরো কোশ্চেন শিট আমরা দেখতে পারবো। এবং যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব, সাবমিট বাটন মানে আমাদের প্রশ্নগুলো সম্পূর্ণ আনসার হয়ে গেলে সাবমিটে ক্লিক করলে আমরা ভিউ রেজাল্টস এর মধ্যে আমাদের রেজাল্টটা দেখতে পারবো। এখন এই জায়গায় একটা টুইস্ট আছে। এরকম টুইস্ট, আমরা ভিউ রেজাল্টস এর মধ্যে যে মার্কটা আমরা দেখতে পারবো, এটা শুধুমাত্র আমরা এমসিকিউ এর মার্ক দেখতে পারবো। এখন আপনাদের কোশ্চেনের একটা থাকতে পারে, স্যার আমরা কেন রিটেন আনসার গুলো দেখতে পারছি না? জাস্ট ইমাজিন, আমি একটা আনসার কোশ্চেন জিজ্ঞেস করলাম যে হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য কালার অফ দ্য স্কাই। ঠিক আছে, ঠিক আছে, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য স্কাই জিজ্ঞেস করলাম। আমরা অনেকে লিখলাম ব্লু। ঠিক আছে, অনেকে দুষ্টুমি করে লিখলো যে ইয়েলো। ওকে, এখন গুগলে আমি যদি এভাবে করে ব্লু লিখে দেই, ছোট অক্ষরে অক্ষরে ব্লু লিখে দেই, এই যে ব্লু লেখা আছে, ব্লু লেখা ছাড়া অন্য যেগুলো আছে সবে কিন্তু ভুল হবে। ঠিক আছে, এটা হলো একটা ফ্যাক্ট। তারপরে আমি আরেকটা আপনাকে কোশ্চেন করি। ধরেন আমি এখানে কোশ্চেন আরেকটা দিলাম, হোয়াট ইজ ইওর নেম। এটার মধ্যে আমি 5 নাম্বার দিলাম। এখন আমার পক্ষে কি জানা আছে যে আপনি কি নেম দিয়েছেন? এটা কিন্তু আমার পক্ষে জানার কোনো উপায় নেই যে কে কি নাম দিয়েছেন, তাই না? তো এখানে যদি আমি সুদীপ লিখে রাখি, আপনারা যাই মার্ক দেন না কেন আপনারা কিন্তু সবাই 0 পাবেন, তাই না? তো এই কারণে আমি কি করি, আমি এখানে কোনো এরকম যদি কোনো কোশ্চেনও দিয়ে থাকি, কি রাখি, আমি এইসব জায়গায় কোনো রাইট আনসার দিই না। তো আমাকে একটু সবাই আনসার দেন, যদি আমি কোনো রাইট আনসার না দেই, যে কয়টা রিটেন কোশ্চেন থাকবে আপনি যাই লেখেন, আপনি কত মার্ক পাবেন? এবং এখানে কি দেখাবে? এখানে কি রাইট দেখাবে নাকি ক্রস দেখাবে আমাকে একটু বলেন তো। আপনি যদি সঠিক আনসারটাও লেখেন, এখানে কি রাইট দেখাবে নাকি ক্রস দেখাবে যদি আমি কোনো রাইট আনসার না লিখি? সবার কি মনে হয় একটু কমেন্টে লেখেন। ভেরি গুড, আমাদের এক ভাইয়া সুন্দর মতো আনসার দিয়েছে, বাকিরা মনে করেন। তাহলে আমাদের কি দিবে? আমরা সুন্দর মতো বুঝতে পারছি আমাদের কিন্তু ক্রস দিবে। এবং আমরা মার্ক কত পাবো? আমরা কিন্তু মার্ক 0 পাবো। ঠিক আছে, তো আমরা বুঝতে পারছি। এবং তো এই জন্যই কিন্তু আমি কি বলেছি,
যে আমরা এটার মার্ক আমি সবাই কিন্তু জুড়ে পাবো। আমি আবারও বলছি, আপনি যাই লেখেন না কেন রিটেন কোশ্চেনে, আপনি সুন্দর মতো এখানে রিটেন কোশ্চেনের মধ্যে আনসারটি লিখবেন। আপনি কিন্তু ক্রসই পাবেন। এবং আপনি যা লিখবেন না কেন এটা আমি পরবর্তীতে দেখে নাম্বার আপনার সাথে আমি যোগ করে দিব। ঠিক আছে সাইমা আপু? আশা করি বুঝতে পারছি সবাই। আপনি যাই লেখেন না কেন এটা যেহেতু রাইট অ্যান্সার আমি দিব না, তো আমরা সবাই কি পাবো? আমরা সবাই ক্রস পাবো। তো যেহেতু ক্রস পাবো, তো আমরা এটা নিয়ে কোনো রকম ভয় পাবো বা আমরা টেরিফাইড হয়ে কোশ্চেনের স্ক্রিনশট নিয়ে, আপনারা সবাই পরীক্ষা দিচ্ছেন, কমেন্টের মধ্যে স্ক্রিনশট দেওয়া শুরু করে দিব, স্যার প্রশ্নের মধ্যে কেন এটা আসছে। এটা কিন্তু আমার স্টুডেন্টরা করে। ওকে, আমি আবারও বলছি, আমার স্টুডেন্টরা তাও বুঝতে পারেনি। আমি আবারও বলছি, দেলোয়ারা আপু, আমি মনে করেন একটা কোশ্চেন দিয়েছি, হোয়াট ইজ ইয়োর নেম? ঠিক আছে, তাহলে আপু লিখেছেন এখানে দেলোয়ারা, দেলোয়ারা লিখেছে। আর সবাই কি দেলোয়ারা লিখবে আপু? অথবা সবাই কি সাইমা লিখবে আপু? সবাই তো দেলোয়ারা এবং সবাই তো সাইমা লিখবে না। তাহলে এটার আনসার আমি কি দিব? সাইমা আপু, দেলোয়ার আপু বলেন। এখানে যদি আমি 5 মার্ক দেই রিটেন কোশ্চেনের, তাহলে এখানে 5 মার্ক কি আপনাদের আমি কি করব? তাহলে এটার সবচেয়ে ভালো আনসার কি? আনসার হলো যে আমি এখানে কোনো আনসারই দিব না, সবাই 0 পাক। পরবর্তীতে আমি এটার রেজাল্ট আমি নিজে হাতে দেখে আপনাদের দিয়ে দিব। আশা করি বুঝতে পারছি দেলোয়ারা আপু, সাইমা আপু। আর যারা বুঝতে পারেনি, পরবর্তীতে আমি দেখে, যদি আপনি সুন্দর মতো এখানে নিজেদের নাম লিখে রাখেন, তাহলে আপনাদের 5 মার্ক আমি দিয়ে দিলাম এবং আপনি যত পেয়েছেন তার সাথে আমি যুক্ত করে দিলাম। আমার কথাটি কি আমরা বুঝতে পারছি? তো আমরা অনেক স্টুডেন্ট আছি আমার কথা না বুঝে, তারা কি করবেন? মনে করেন আপনারা এক্সাম দিচ্ছেন, এমন সময় কিছু কিছু স্টুডেন্ট আছেন এই কোশ্চেনটা আপনারা স্ক্রিনশট নিয়ে সবাইকে দেখাচ্ছেন, স্যার এখানে আমার কেন ক্রস হলো আমাকে এখন বুঝান। তো এটা কি ভালো প্র্যাকটিস? আশা করি বলেন। আমি কিন্তু এখানে বুঝাচ্ছি, এখনো বুঝাচ্ছি, যদি না বুঝেন আমাকে বলেন যে স্যার আমি এখনো বুঝিনি। ঠিক আছে? তো এটা কিন্তু আমরা বুঝতে পারছি, এটা কিন্তু খুবই খারাপ একটা প্র্যাকটিস যে আমরা সবাই পরীক্ষা দিচ্ছি, যারা বুঝছি তারা পরীক্ষা দিচ্ছি, এবং এখানে স্ক্রিনশটে একজন কোশ্চেনটা এখানে সে পরীক্ষা দিচ্ছে, কোশ্চেনটা এখানে সে দিয়ে দিল, এখানে দিয়ে বলছে যে স্যার এখানে কেন এটা ক্রস আমাকে এখন বুঝাতে থাকেন। তো এটা কিন্তু করব না। ঠিক আছে? তাহলে ভিউ রেজাল্টসে আমরা কিসের মার্ক পাবো? শুধুমাত্র এমসিকিউ এর মার্ক আমরা পাবো। আমরা শুধুমাত্র রেজাল্ট আমরা এমসিকিউ এর দেখতে পারবো আপাতত। পরবর্তীতে আমাদের নেক্সট ক্লাসে যখন আমরা নিয়ে বসবো কে কোথায় ভুল করেছেন রিটার্ন কোশ্চেনে, তখন আমরা দেখতে পারবো যে টোটাল মার্ক আমরা কোথায় পেয়েছি। ঠিক আছে? টোটাল মার্ক তখন আমরা নেক্সট ক্লাসে আমরা বুঝতে পারবো। ওকে, তাহলে আমরা আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে গেছি। তো পোস্ট করার আমাদের ক্লাস টাইম কত? ক্লাস টাইম কিন্তু 9টা থেকে 11টা। জি আপু, জি ভাইয়া, ফরাদ আলী ভাই, আপনি একবারে 100% বুঝতে পারছেন। গুগল ফর্মে ক্রস দিবে আর আমি দেখে আপনার এমসিকিউ এর মধ্যে টোটাল দিয়ে দিব, এবং ভিউ রেজাল্টস এর মধ্যে আপনি শুধুমাত্র এমসিকিউ মার্ক দেখতে পারবেন। তো পোস্ট করার 2 ঘন্টার পরে, যেহেতু 9টা থেকে 11টা, তো 9টা থেকে 11টা পর্যন্ত আপনারা এক্সামের টাইম
এক্সামের সময়টা পাবেন। যেহেতু সবাই একই সময়ে থাকে না, তো 11টার পরে কিন্তু আপনি এখন সাবমিট যদি করেন, তাহলে আপনার যে রেজাল্টটি আছে রেজাল্টটা কিন্তু বাতিল হিসাবে দেওয়া হবে। আমাদের ক্লাস টাইম কত? ক্লাস টাইম কিন্তু এই 9টা থেকে 11টা। তো কেউ যদি 11টার পরে সাবমিট করেন, তাহলে আপনাদের খাতা কি নেওয়া উচিত? মেবি খাতা নেওয়া উচিত না, তাহলে তার এক্সাম বাতিল করে দেওয়া হবে। এবং আমাদের স্টুডেন্ট আইডি সবাই মেবি জানি, বা রোল নাম্বার আমরা সবাই জানি। যদি আমাদের স্টুডেন্ট আইডি বা রোল নাম্বার না জানি, আমরা কিন্তু অফিস থেকে জেনে নিব। তো যদি আপনারা রোল নাম্বার বা স্টুডেন্ট আইডি না জানি, এবং অথবা আমরা যদি ভুল দেই, তাহলে আমরা তাহলেও কিন্তু আপনার এক্সাম আইডি এটাকে বাতিল বলে দেওয়া বাতিল করা হবে। ঠিক আছে? তো অনেকেই যেটা করেন, কিছু কিছু কাজ করেন, আমি বলে রাখি। আপনার রোল নাম্বার অবশ্যই LDM 99 না। ঠিক আছে? এবং আপনার রোল নাম্বারও কিন্তু, আপনার মোবাইল নাম্বারও কিন্তু স্টুডেন্ট আইডি না। ঠিক আছে? আপনার রোল নাম্বারটা কি? LDM দিয়ে 7টা সংখ্যা আছে ওটা। ওকে পুষ্পিতা আপু, ওকে আমি ক্লাস শেষে আবার দেখিয়ে দিব কোথায় আপনার মোবাইল নাম্বার পাবেন। অলরেডি আমাদের গ্রুপের উপরের দিকে পোস্টারের মধ্যেই আমাদের অফিস নাম্বারটি আছে। আবারও আমি দিয়ে দিব। এক্সামের দিন ক্লাস হবে না, এটাও আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। ফাইনাল রেজাল্ট নর্মালি পাবলিশ হয় না। আমরা ক্লাসে রেজাল্ট এ আমরা যেহেতু MCকিউ রেজাল্ট অলরেডি পেয়ে যাব, স্মল কোশ্চেন গুলো নিয়ে আমরা কি কি ভুল করেছি সেগুলো নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করব, যারা ভুল করেছেন তারা নিয়েই। ঠিক আছে? তো আমরা তাহলে বুঝতে পারছি আমাদের নর্মালি কি কি কোশ্চেন গুলো থাকে। তো এরপরে, তো আমাদের স্টুডেন্ট রোল যদি এরকম থাকবে, আমরা অফিস টাইম হলো 10 থেকে 5টা, এর মধ্যে আমরা কিন্তু মোবাইল নাম্বারে কল দিব না। এটা আমাদের মিড টার্ম এক্সাম দেলোয়ার আপু, মিডিয়াম টাইমে, তাই মিড টার্ম এক্সাম। তো অফিস টাইমে কল দিব, এবং মোবাইল নাম্বার বললেই আপনাকে আপনার রোল নাম্বার দিয়ে দিবে যদি আপনি ভুলে যান। আমরা সবাই কিন্তু বেশিরভাগই রোল নাম্বার জানি। তো আমাদের টাইম কত? আমাদের এক্সামের দেওয়ার টাইম হলো 40 মিনিট। মার্ক হলো 50, এবং পাস মার্ক হলো 35। ঠিক আছে? আমাদের টাইম হলো 40, মার্ক হলো 50, এবং পাস মার্ক হলো 35। হ্যাঁ দেলোয়ার আপু, শুধু রোল নাম্বার দিলেও হবে, LDM দিতে হবে এমন কোনো কথা নেই। রোল নাম্বার শুধুমাত্র দিলেও হবে। তো আমরা বুঝতে পারলাম। এখন আমি আপনাদের আগেও বলেছি কত, 9টা থেকে 11টা কিন্তু আপনাদের ক্লাসটা ওপেন থাকে, এক্সামটা ওপেন থাকবে কটা পর্যন্ত? 9টা থেকে 11টা। তো এর মধ্যে সাবমিট করলেই কিন্তু আমি দিয়ে দিব। এবং আমি এটাও আপনাদের বলে রাখি, আমি কিন্তু শুধুমাত্র আপনি কয়টার দিকে সাবমিট করেছেন সেটা আমি দেখতে পারবো। ওকে, আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার হয়েছি। আপনাদেরকে আমি অনেক রকমের বুঝিয়ে দিলাম যে আমাদের টাইম লিমিটটা কতক্ষণ আছে। ঠিক আছে? তো যারা বুঝার তারা অনেকটাই বুঝে গিয়েছে, আর যারা না বুঝার তারা এক্সামের পরে বুঝিয়ে দিই। ঠিক আছে? তো আমরা টাইমটা বুঝতে পেরেছি। অবশ্য দেলোয়ার আপু, আমাদের শিডিউল টাইম কটা দিকে? আমরা কি কখনো সকাল 9টায় ক্লাস করেছি? যেহেতু সকাল 9টায় ক্লাস করিনি, তাই আমরা রাত 9টায়। ঠিক আছে? আমরা আশা করি এটাও সুন্দর মতো আমি আগে থেকেই বলে দিয়েছি। ঠিক আছে? তো আমরা এটাও ক্লিয়ার। তারপর আমার স্টুডেন্টরা বুঝতে পারে না, আমি তারপরও একটা দেখিয়ে দিই। এরকম কিন্তু আপনি শীট পাবেন। আপনাদের একটা টিপস দিয়ে দেই, এই টিপসটা নেবেন নাকি নেবেন না এটা আপনার উপরে থাকবে। ঠিক আছে? একটা টিপস দেই। আমি আপনাদের কোথা থেকে ফেসবুক ইউজ করতে বলি, কেউ কি আমাকে কমেন্টে বলতে পারবেন?
ফেসবুক অ্যাপস দিয়ে ইউজ করতে বলি নাকি গুগল ক্রোম দিয়ে ইউজ করতে বলি? আমাকে একটু বলবেন। ওকে, আমরা সবাই জানতে পারছি আনসারটা, যে আমি গুগল ক্রোম দিয়ে আপনাদের ফেসবুক ইউজ করতে বলি। তো আমরা যারা মোবাইলে আছেন তারা গুগল ক্রোম দিয়ে যদি আপনি ঢুকেন, তারপরে থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। তো আমরা যদি ফেসবুক অ্যাপ দিয়ে না ঢুকে গুগল ক্রোম দিয়ে ঢুকে ডেস্কটপ মোড অন করে আমরা যদি এক্সামটা দেই, আই মিন আমরা পেজে ঢুকবো, ঠিক আছে? মানে আমাদের গ্রুপে ঢুকবো, ফেসবুক যে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে ঢুকবো, ফেসবুক হয়ে গুগল ক্রোম দিয়ে ঢোকার পরে যখন লিংকে যাব, তখন আমাদের এরকম ইন্টারফেসটি ওপেন হবে। তো এই ইন্টারফেসটি কোন দিক দিয়ে ওপেন হবে? গুগল ক্রোমে। কিন্তু আমার কথা যদি না শুনেন, এই পেজটি তাহলে কোথা থেকে ওপেন হবে? যদি আমার কথা দিয়ে না শুনেন, এই পেজটি কিন্তু ফেসবুকে ওপেন হবে। আমরা বিষয়টি কি বুঝতে পারছি? তো এটা ফেসবুকে ওপেন হলে একটা নেগেটিভ দিক আছে। মনে করেন আপনি এটা সুন্দর মতো এক্সামটি দিলেন, এক্সামটি দেওয়ার পরবর্তীতে কোনো না কোনো ভাবে, এখানে যদিও বেশি কোশ্চেন নেই, মানুষের কি মিসক্লিক হয় নাকি হয় না? হতে পারে মিসক্লিক দিয়ে আপনার পুরো এক্সামটা কেটে গেল, কেটে যেতে পারে, মেবি কেটে যেতে পারি, তাই না? তো যদি কেটে যায়, ফেসবুকের কি দায় পড়েছে আপনার এই সম্পূর্ণ জিনিস সেভ করে রাখার? ওর কিন্তু দায় পড়েনি গুগলের জিনিসপত্র সেভ করে রাখার, তাই না? আশা করি আমরা এটা বুঝি। ফেসবুকের দায় পড়েনি আপনার রেসপন্সটি সেভ করে রাখার। কিন্তু যেহেতু গুগল ফর্ম এবং আপনি নিজের জিমেল দিয়ে জিনিসটি দিচ্ছেন এবং গুগল ক্রোমের মধ্যে দিচ্ছেন, আমাকে একটু আনসার দেন। আপনি যদি গুগল ক্রোম দিয়ে এটি ওপেন করেন, আপনার এখানে যা যা লিখছেন এটা কি সেভ থাকবে এখানে? যে পর্যন্ত সাবমিট বাটনটা ক্লিক করছেন, মেবি সবগুলো থাকবে। তো আপনি যদি ভুলে একটা ক্লিক করেন, বা আপনি ভুলে এই ট্যাব থেকে চলে যান, আবার যদি লিঙ্কে ক্লিক করেন, আপনি কিন্তু এখানে সবগুলো পেয়ে যাবেন। তাহলে আমরা কি বুঝলাম? আমাদের ভুল হওয়ার পসিবিলিটি কিন্তু কমে যায়। এরকম কিন্তু আমার স্টুডেন্টরা আসে ঠিক 5 মিনিট আগে, স্যার আমার তো এখন এখন তো সময় শেষ, শেষ স্যার, আমার একটি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি কি করব? এখন টাইম শেষ, এখন আমি পরীক্ষা দিতে গেলে এখন তো করতে পারছি না। তো এটা আসলে কার দোষ? এটা কি আমার দোষ? আমি কিন্তু আপনাদের সুন্দর মতো বিষয়টি বুঝিয়ে দিয়েছি। তো দোষ হলো আপনার, কারণ আমার ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি করেননি। বিষয়টি ক্লিয়ার? তো আমরা যারা মোবাইল ইউজার এবং যারা পিসি ইউজার তারা কোন ইউজ করব? গুগল ক্রোম ইউজ করলে আমাদের কিন্তু এই সমস্যা হবে না, এবং গুগল ক্রোম ইউজ করলে আমরা ইজিলি কিন্তু ভিউ স্কোর দেখতে পারবো। তো আমি এখানে একটি সুন্দর মতো প্রশ্ন দিয়েছি, মনে করেন আপনার রোল নাম্বারটাই দিলেন, এবং এখানে একটি কোশ্চেন আমি দেখতে পাচ্ছি, এসিওর মানে কি? আমরা সবাই জানি এসিওর মানে কি, স্কেমেটিক ইঞ্জিন আউটপুট না? এসিওর মানে কি, স্কেমেটিক ইঞ্জিন আউট। তো আমরা এটা দিলাম, দিয়ে এটাকে আমরা সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে ভিউজ করে ক্লিক করলাম যে আমি কত পেয়েছি। তো আমাদের যদি রেসপন্স ভুল হয়, তাহলে আমরা প্রথমে কি দেখতে পারবো? এই যে দেখেন, আমি একটু আগে কি বলেছি, আপনি এখানে যাই লেখেন না কেন, এখানে কি ফিডব্যাক আমরা সবাই দেখতে পাচ্ছি লেখা আছে। সবকিছুর মাঝখানে কিন্তু আমি এখানে লিখে রেখেছি যে এখানে লেখা আছে এই প্রশ্নের উত্তর শিক্ষকরা নিজে দেখে দিবেন, এবং আপনার যদি প্রশ্ন ঠিক থাকে, উত্তর ঠিক থাকে, এটার মধ্যে যে মার্কস আছে আপনি পাবেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এসইওর মিনিং কি, স্কেমেটিক ইঞ্জিন আউটপুট কিন্তু ভুল, তাই না? এটার উত্তর কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটার উত্তরও সাথে আমরা নিচে ফিডব্যাক দেখতে পাচ্ছি যে এটার মিনিংটা কি হতে পারে।
তো এখানে আমরা নিচে কি সবাই ফিডব্যাকের মধ্যে কোশ্চেনের আনসারটা কেন হলো সবাই দেখতে পারবো? তো আমাকে আরেকটা কোশ্চেন একটু আনসার দেন। স্যার, এসইওর মিনিং কেন স্কেমেটিক ইঞ্জিন আউটপুট হলো না? আমাকে মেসেঞ্জারে জিজ্ঞেস করার কোনো দরকার আছে? আমরা নিজে যদি কষ্ট করে নিচে ফিডব্যাক দেখি, আমরা কি দেখতে পারবো? কারণ স্যারকে যদি জিজ্ঞেস করেন, স্যার কিন্তু শুধুমাত্র বলে দিবে ফিডব্যাক দেখেন। ঠিক আছে? এর জন্য কিন্তু আমি এই পুরো সিস্টেমটা রেডি করেছি। তাহলে আমরা একটি ছোটখাটো ক্লাস কি আমরা করে ফেলতে পারবো নিচে, এবং আমাদের যদি কোনো ভুল হয় এটিকে আমরা নিজেরা সংশোধন করে নিতে পারবো। এর থেকে ইজি এবং আমাদের ভুলগুলো সংশোধন করা, আশা করি আমাদের আর সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে? তাহলে আমাদের স্ক্রিনশট দেওয়া থেকে আমরা বিরত থাকব, যাতে এবং আমাদের ভুলগুলো সংশোধন করে নিলে পরবর্তীতে আর সমস্যা হবে না। তো অবশ্যই আমরা একটু চোখ দিয়ে দেখব। আমার স্টুডেন্টরা একটু বেশি, অনেক স্টুডেন্টরা করে না, যে স্যার এখানে কি লিখেছে একটু পড়বো। ঠিক আছে? এগুলো কিন্তু সব আমার লেখা। ঠিক আছে? এগুলো কিন্তু গুগল লেখেনি, আমি লিখেছি। ওকে? তা আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা এক্সাম সম্পর্কে সবাই বুঝতে পারছি এক্সামে কি কি হতে পারে। এবং আপনাদের আরেকটি কথা আমি বলে রাখি, যে আজকে যা যা হবে, আজকের ক্লাস এবং আগামী ক্লাস, এসিওর যে ক্লাসগুলো আছে, বেশিরভাগই ক্লাস কিন্তু থিওরিটিক্যাল হবে। ঠিক আছে? আজকের ক্লাসটা কি থিওরিটিক্যাল, নেক্সট ক্লাসটাও হলো থিওরিটিক্যাল। এবং আজকের এই দুটো ক্লাস থেকেই কিন্তু বেশিরভাগ কোশ্চেন গুলো পাবেন। আশা করি আমরা বুঝতে পারছি যে আজকের দুটো ক্লাস মোটামুটি বোরিং টাইপের, অ্যাট দ্য সেম টাইম অনেক বেশি ইম্পর্টেন্ট টাইপের। তো আমরা আশা করি ক্লাসগুলো ভালো মতো করার ট্রাই করব। তো আমরা আজকের ক্লাসটি দেখি। জি, পুষ্পিতা, আমরা শুধু আনসার সাবমিট করলেই হবে। মানে কোশ্চেন থাকবে, কোশ্চেনের নিচে একটু আগে দেখলাম আপনার শর্ট কোশ্চেনের নিচেও ফাঁকা জায়গা থাকবে, যেখানে আপনি যত খুশি লিখতে চান লিখতে পারবেন। আশা করি আমরা এটাও বুঝতে পারছি। তাহলে এখন আমরা দেখি আজকের ক্লাস টপিক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটার কি এবং এটা দিয়ে কি হয়। তো সেটা বোঝার জন্য আমরা একটু ইনকগনিটো উইন্ডোতে যাই। এখন কথা হলো ইনকগনিটো মোডটা কি। আমরা এতদিন ধরে ইনকগনিটো মোডে কাজ করেছি, কিন্তু ইনকগনিটো মোডে টা কি এটা আমরা বোঝার ট্রাই করিনি। আজকে আমরা ইনকগনিটো মোডটা করি। তো ইনকগনিটো মোড কি? ইনকগনিটো মোড নর্মালি বেশি কিছু করে না। আপনার ব্রাউজারে যে হিস্টোরি আছে সেটা আর কি সে হাইড, সে আপনার সেভ করে না। মনে করেন অন্য কোনো ব্রাউজারে, অন্য কোনো ওয়েবসাইটে গেলে সেই জায়গার যে কুকিজ এবং সাইট ডাটাটি আছে সেটা সে সেভ করে না। এবং অনেকগুলো যে ফর্মের মধ্যে আমরা যে ডাটাগুলো দিই সেটা সে সেভ করে না। এখন কুকিজ আর ডাটা বলতে আমি একটু আগে বলেছি, আমি আবারও বুঝাই। মনে করেন আমরা নতুন একটি ওয়েবসাইটে গেলে সে তার ওয়েবসাইটে কিছু ডাটা আমাদের দেয়, সে ওয়েবসাইটের কিছু ডাটা আমাদের দেয় যাতে আমরা ইজিভাবে কমিউনিকেট, ইজিভাবে তার ব্রাউজটা লোড হয়। ঠিক আছে? তো এই কাজটি কিন্তু যখন আমরা ইনকগনিটো করতে পারি তারা দিতে পারে না। তো আমরা বুঝতে পারছি যে ইনকগনিটো মোডটা কি। এছাড়াও ইনকগনিটো মোডে আমরা মোটামুটি আমাদের আইপি অ্যাড্রেসটা, মানে আমাদের যে লোকেশনটা মোটামুটি আমরা হাইড করতে পারি। ঠিক আছে? যে ইন্টারনেট প্রোটোকল আছে সেটাও কিন্তু আমরা হাইড করতে পারি, কিন্তু সম্পূর্ণভাবে হাইড করতে পারি না। এর জন্য আমাদের অনেক স্ট্রং টাইপের ব্রাউজার গুলো আছে, সেগুলো ব্রেভ ব্রাউজার আছে, পরে টরন্টো ব্রাউজার আছে। তো
সম্পূর্ণ হাইড করার জন্য। তো আমাদের ইনকগনিটো দিয়ে আমরা মোটামুটি হাইড করতে পারি। তো আমরা এখন দেখি, আমি নর্মালি এটা ইউজ করি যখন আমার লোকেশনটা মোটামুটি একটু হাইড করলেই হবে, এবং আমাদের সেশনটা কেটে রাখার জন্য। মনে করেন আমরা যখন অন্য একটা দেশে বা অন্য একটা জায়গায় ব্রাউজ করতে চাই বা আমাদের সার্ভারটা চেঞ্জ করতে চাই, তখন কিন্তু আমরা ইনকগনিটো ব্যবহার করতে পারি। তো আমি একটা সিনারিও চিন্তা করি। মনে করেন একজন নর্মাল একটা কাস্টমার তার হেডফোন খুঁজতে চাচ্ছে। সে কিভাবে গুগলে সার্চ করবে? সে মেবি google.com লিখবে এবং লিখবে ইয়ারফোন প্রাইস ইন বাংলাদেশ লিখবে, এবং সে পরবর্তীতে এই প্রথম যে অপশনটি আছে সেটার মধ্যে সে ঘুরবে। সে কিন্তু আর দেখবে না স্টারটেক কেমন, রায়ান্স কেমন, কেজেড বাংলাদেশ কেমন, গ্যাজেটের মিউজিক কেমন, এগুলো কিন্তু সে দেখবে না। এবং সে এর পরবর্তীতে এখানে যাবে। এখানে গিয়ে সে কিন্তু ব্র্যান্ড নর্মালি চিনে না। সে কিন্তু আমাদের মতো যারা টেক নিয়ে বেশি চিন্তা ভাবনা করে তাদের মতো সে চিন্তা করবে না। সে এখানে যেটা সামনে সে দেখবে কম দামি আছে, কোনটার ডেসিবেল কত, কোনটার সাউন্ড কোয়ালিটি কত, কোনটার বেস কত, ওগুলা সে চিন্তা করবে না। যেটা সে কম দামি পাবে সেটা সে কিনে নিবে, যেটা সে সামনে দেখতে পারবে সেটা সে কিনে নিবে। আমাকে বলেন বিষয়টি কি সেরকমই হয় নর্মালি? যে একটা নর্মাল কনজিউমার এভাবেই কি কিনে থাকে? নর্মাল কিন্তু কনজিউমাররা এভাবেই কিন্তু নর্মালি কিনে থাকে। তাহলে আমরা কি বুঝলাম? যদি এই যে স্টারটেকের বিজনেস, তার এই যে একটা প্রোডাক্টটা সেল বেশি হলো, কি কারণে সেল হলো? কারণ তার যে কোম্পানিটা এটা সবার উপরে কিন্তু আছে। রায়ান্সের কোম্পানিটা কেন ওটা সেল হলো না? সে কিন্তু দ্বিতীয়তে আছে। শুধুমাত্র প্রাইস কম দেখে না, কেন রায়ান্সে সেই প্রোডাক্টটা আছে না ভাইয়া? রায়ান্সে কিন্তু সেই প্রোডাক্ট আগে কেন সেল হয়নি? কেজেটের কোম্পানি আছে, গ্যাজেটের মিউজিকের মধ্যে সেই প্রোডাক্টটি থাকতে পারে না? তাহলে কেন হয়নি? অ্যাপেল গ্যাজেটসে তো আমি বলতে পারবো সে প্রোডাক্টটি আছে। তাহলে কেন সেটা সেল হলো না? কেন? এর কারণ হলো স্টারটেক কিন্তু সবার উপরে আছে। সার্চ রেজাল্টের, গুগলের সার্চ রেজাল্টে সবার উপরে আছে দেখেই স্টারটেকের কিন্তু সেই প্রোডাক্টটি সেল হয়েছে। শুধুমাত্র প্রাইসটা নির্ভর করেনি, স্টারটেকের যে পজিশন সেটা কিন্তু নির্ভর করেছে। তো আমরা বুঝতে পারলাম যে গুগলের যে র্যাঙ্কিং যে আছে সেটার উপর নির্ভর করেছে তার বিজনেসটার সেলিংটা নির্ভর করেছে। তাহলে আমরা বুঝলাম যে কোনো একটি বিজনেস যদি গুগলের ফার্স্ট পেজের উপরের দিকে থাকে তার বিজনেসটা কিন্তু সেল হওয়ার পসিবিলিটি থাকে। আমাকে একটু বলেন কয়েকজন মানুষ এখন এই ইয়ারফোন প্রাইস ইন বিটি দিয়ে 2 নাম্বার পেজে যাবে? আমার মতে প্রায় 2%-এর মতো মানুষ দুই 2 নাম্বার পেজে যাবে। ঠিক আছে, মাত্র 2%-এর মতো মানুষ কি করবে? খুবই কম পার্সেন্টের মতো মানুষ আমাদের 2 নাম্বার পেজে যাবে। ঠিক আছে, এটার কারণ কি? এটার কারণ হলো একটাই, যে 1 নাম্বার পেজেই যার বিজনেস থাকবে সে 1 নাম্বার পেজে কিন্তু ভালো রান করবে, এবং 2 নাম্বার পেজে কিন্তু যে সব যারা থাকবে তারা কিন্তু ভালো বিজনেস করবে। তো এই কারণে একজন খুবই ভালো এসইও স্পেশালিস্ট বলেছেন যে আপনি যদি লাস্ট গুম করতে চান সবচেয়ে ভালো জায়গা কোনটা? গুগলের 2 নাম্বার পেজ। তো গুগলের 2 নাম্বার পেজে যদি আপনি লাস্ট রেখে দেন সেটা কিন্তু কেউ খুঁজে পাবে না। তো আমরা বুঝতে পারছি যে লাস্ট গুম করা ভালো জায়গা 2 নাম্বার পেজ না, গুগলের ফার্স্ট পেজ এ হলো, এবং গুগলের ফার্স্ট পেজ না, গুগলের ফার্স্ট পেজের ফার্স্টের দিকে
যদি আপনি আপনার বিজনেস রাখতে পারেন, তাহলে আপনি আপনার বিজনেসটা, যে কোনো বিজনেসটা কিন্তু র্যাঙ্কিং করতে পারেন। তাহলে আমরা কি কি বুঝতে পারলাম, যে এসইওটা কি? আজকে আমরা জানবো এসইও কি, এসইও টাইপ গুলো কি, এবং এসইওর ক্লাসিফিকেশন গুলো কি। আপনাদের কাছে আরেকটি কথা আমি জিজ্ঞেস করি। আমরা মোটামুটি যদিও জানি এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনাদের কাছে যেটা জিজ্ঞেস করব, আমরা গুগলের র্যাঙ্কিংটা অলরেডি দেখেছি। আমরা কি সবাই জানি যে কিভাবে ইউটিউবে সবাই টাকা ইনকাম করতে পারে? আমরা মেবি অনেকেই জানি, অনেকেই জানি না। আমাকে বলেন তো শুনি। ওকে, আমরা পুষ্পিতা আপু জানে না। আমরা যখন একটি ভিডিও আপলোড করি ইউটিউবে, এবং ইউটিউবে আপলোড করার পরে সেই ভিডিওটা যখন অনেক বেশি ভিডিও রিচ পায় এবং অনেক বেশি মানুষ দেখে, ক্লিক করে, পরবর্তীতে সে ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড রান হয়। ঠিক আছে? যখন অ্যাড রান হবে, তারপরে কিন্তু আমাদের ওই ভিডিওগুলো থেকে আমরা পার মান্থ টাকা পাই। তো আমরা বুঝতে পারলাম কিভাবে এই ভিডিওটি রান হয় এবং ভিডিও থেকে আমরা কিভাবে টাকা পাচ্ছি। এখন আমার একটি কোশ্চেন আপনাদের কাছে আছে। যদি আমরা সেই ভিডিওটি কিভাবে ভিউ পেলো, মনে করেন একটা ডিম পোচের ভিডিও আমি দিলাম। এই ডিম পোচের ভিডিও তো সবাই দিয়েছে। তো এই ডিম পোচের ভিডিও যদি খুব আকর্ষণীয় টাইপের না হয়, তাহলে সবাই কি দেখবে? তাহলে কিন্তু সবাই দেখবে না। যখন এটি আকর্ষণীয় টাইপের ভিডিও যদি দেখে এবং ইউটিউবের মনে হয় যে এই ভিডিওটা সবার বেশ কাছে আসছে এবং ইউটিউবের র্যাঙ্কিং এর মধ্যে সবার উপরে দিকে আসার পরে সবাই যখন ক্লিক করে সবাই দেখবে, তখনই কি হবে? তখনই কিন্তু আপনার ভিডিওটির র্যাঙ্ক হবে এবং সবাই দেখবে, এবং আস্তে আস্তে আপনার ভিডিও একে এ আপনার চ্যানেলটি কিন্তু র্যাঙ্ক করা শুরু করবে। তো আমরা বুঝতে পারছি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শুধু গুগলের না, ইউটিউব থেকে শুরু করে সব চ্যানেলেই, সব সার্চ ইঞ্জিনেই কিন্তু আসলে হয়। তাহলে আমরা মোটামুটি কি বলতে পারি? এসইওটা আমরা কি বলতে পারি? এসইওটা কি? এসইওটা হলো যখন কোনো ওয়েল অপটিমাইজড ওয়েবসাইট হতে পারে, অথবা কোনো পোস্ট হতে পারে, অথবা কোনো কন্টেন্ট হতে পারে, যেরকম আমাদের ভিডিওর কথা বললাম, সেটা আমাদের সার্চ ইঞ্জিন, যেটা আমাদের গুগল হতে পারে অথবা ইউটিউব হতে পারে, এর যে কিছু রুলস এবং রেগুলেশন আছে এবং গাইডগুলো আছে, এগুলো ফলো করে আমরা ডিজাইন বা পোস্ট করি, এবং কিছু নির্দিষ্ট কিওয়ার্ডস, যেরকম আমি ডিম পোচ বললাম, আরো কিছু সুন্দর সুন্দর কিওয়ার্ডস আছে, সেগুলো ধরে যখন আমরা র্যাঙ্কিং করি, সে তাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলছি হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাকে বলে বুঝতে পারছি। এখন যদি আমি এটাকে ইংরেজিতে লিখি, তাহলে আমরা কি বলবো? দ্য প্রসেস অফ গ্রোয়িং এন ওয়েবসাইট ট্রাফিক, ওয়েবসাইটস বা পোস্ট ট্রাফিক অর্গানিকলি থ্রু সার্চ ইঞ্জিন ইজ কল্ড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আশা করি আমরা বুঝতে পারছি সার্চ ইঞ্জিনটা কি। তো আমরা সার্চ ইঞ্জিনটা কি মোটামুটি কিন্তু বুঝতে পারছি। তো এতক্ষণ ধরে কিন্তু আমরা সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিনে কি কি করা যায়, সবই কিন্তু আমরা বুঝতে পারলাম। তো একটু আগে আমরা দুটো কিন্তু কিওয়ার্ড দেখেছি, তাই না? একটি হলো ইয়ারফোন প্রাইস ইন বাংলাদেশ। তো স্যার, এটা কি কিওয়ার্ড? এটা কিন্তু শুধু কিওয়ার্ড না। তাহলে এটা কি স্যার? এর মধ্যে কিন্তু কিওয়ার্ড এবং কি ফ্রেজ দুটোই কিন্তু যুক্ত আছে। তাহলে স্যার, এর মধ্যে কিওয়ার্ড কোনটা এবং কি ফ্রেজ কোনটা, আমরা তাহলে আসেন জেনে নেই। তো কিওয়ার্ড মানে কি? এটি শব্দ। এবং তাহলে কি ফ্রেজ হলো অনেকগুলো শব্দ মিলে হয় কি এটি কি ফ্রেজ। তাহলে কিওয়ার্ড কোনটা হবে আমাদের? ইয়ারফোন কি হবে? ইয়ারফোন হবে একটি কিওয়ার্ড, এবং অনেকগুলো শব্দ মিলে যদি একটি কি ফ্রেজ হয়, কিওয়ার্ড ইয়ারফোন প্রাইস ইন বিডি, তাহলে কি হবে? কি ফ্রেজ হবে।
তাহলে আমরা বুঝতে পারলাম যে কিওয়ার্ড ও কি ফ্রেজ মানে কি। আমি আরেকটি উদাহরণ দিয়েছি, আমরা আরো ভালো মতো বুঝতে পারবো। যেমন মনে করি কিওয়ার্ড কি, শপিং মল। তাহলে আমাদের কি ফ্রেজ কি হবে, বেস্ট শপিং মল ইন বিডি। তাহলে আমরা কিওয়ার্ড এবং কি ফ্রেজ কি আমরা ক্লিয়ারলি ভাবে বুঝতে পারছি। তাহলে এখন আমরা সার্চ ইঞ্জিন কি, কিওয়ার্ড কি ফ্রেজ কাকে বলে, জাস্ট আমরা একটি সূচনা তো আমরা কিছুটা বুঝতে পারলাম। কিন্তু স্যার, আমাদের এই সার্চ ইঞ্জিন কি শুধুমাত্র গুগল আর ইউটিউবই আছে? পৃথিবীতে আর কোনো সার্চ ইঞ্জিন নাই? তো পৃথিবীতে কিন্তু অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে। তাহলে আমরা একটু সার্চ ইঞ্জিন গুলো দেখে আসি কি কি সার্চ ইঞ্জিন আছে। তো পৃথিবীতে কিন্তু অনেক টাইপের সার্চ ইঞ্জিন আছে। যেমন বিং হলো একটা সার্চ ইঞ্জিন, আস্ক এন্ড সার্চ ইঞ্জিন, ডাক ডাক গো এটি সার্চ ইঞ্জিন, গুগল তো অলরেডি আমরা জানি, ask.com আগে অনেক বেশিরভাগ ইউজ করা হতো, এটি সার্চ ইঞ্জিন। বাংলাদেশের সার্চ ইঞ্জিন জানি, বাংলাদেশের সার্চ ইঞ্জিন হলো পিপিলিকা। ঠিক আছে, বাংলাদেশ সার্চ ইঞ্জিনের নাম কি, পিপিলিকা। বাইদু হলো চায়নার সার্চ ইঞ্জিন। এবং ওয়ার্ল্ড ফ্রম আলফার নাম আমরা শুনেছি, ওয়ার্ল্ড ফ্রম আলফা আমরা নাম শুনেছি কখনো? ওয়ার্ল্ড ফ্রম আলফা হলো একরকম একটি এআই টুল, এআই সার্চ ইঞ্জিনের মতো বলতে পারেন। গুগলে যেরকম আমরা সার্চ করি না, ওয়ার্ল্ড ফ্রম আমার মধ্যে ওয়ার্ল্ড ফ্রম আলফা যেটা আছে সেটার মধ্যে আপনি সার্চ করবেন না, আপনি একটি, মনে করেন গাণিতিক ইকুয়েশন আপনি দিয়ে দিবেন, অঙ্ক দেন না, আপনি অঙ্ক দিবেন। গুগলে অঙ্ক দিলে কি করে, আপনার বিভিন্ন ধরনের ওয়েব পেজ দিয়ে দেয় না? ওয়ার্ল্ড ফ্রম আলফা আপনার ওয়ার্ল্ড ফার্ম ওয়ার্ল্ড ফার্ম আলফা আর কি আপনার ইকুয়েশন সলভ করে দিবে। ঠিক আছে, তাহলে এটা হলো আপনার একটি সার্চ ইঞ্জিনই, কিন্তু এর আপনার টেকনিক্যাল সার্চ ইঞ্জিন। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম অনেক টাইপের সার্চ ইঞ্জিন আছে, যেটা এক একটা এক এক রকম কাজ করে। এটা হলো একবারে প্রথম দিকের একরকম এআই টাইপের সার্চ ইঞ্জিন। ঠিক আছে, এটা প্রথম দিকের এআই টাইপের সার্চ ইঞ্জিন, এখন বেশি আরো বেশি উন্নত হয়েছে। আপনার মনে করেন কোনো কিছু বুঝতে পারছেন না, অঙ্ক বুঝতে পারছেন না, ওয়ার্ল্ড ফার্ম আলফাতে গিয়ে সার্চ করবেন, দেখবেন আপনার পুরো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে দিবে এবং কি কি ধাপে করছে সব দিয়ে দিবে। ঠিক আছে, তো আমরা তাহলে বুঝতে পারলাম সার্চ ইঞ্জিন আসলে কি কি টাইপের হয়ে থাকে। তারপরে এখন কথা হলো, স্যার আমরা তো সবই বুঝলাম, তো সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে। তো সার্চ ইঞ্জিনটা তিন ভাবে কাজ করে। একটা হলো ক্রলিং, মানে হেঁটে হেঁটে যাওয়া। পরেরটা হলো ইন্ডেক্সিং, মানে আপনার যে যে বিষয়গুলো আছে সেগুলো স্টোর করে রাখা। তারপরে সেটা র্যাঙ্কিং করা। দেখেন বিষয়টা খুবই ইজি, আমি একবার আপনাদের সুন্দর মতো বুঝিয়ে দিলে দেখবেন কত ইজিলি বিষয়টি বিশ্লেষণ করা যায়। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, সেই ছবিটিতে আমি আপনাদের সুন্দর মতো বুঝিয়ে দিতে পারি। ধরেন এই যে একটি, আপনি একটি পোস্ট বা একটি ওয়েবসাইট, পোস্টের কথাই বলি তাহলে আপনারা সুন্দর মতো বুঝতে পারবেন। একটি পোস্ট আপনি, একটি গ্রুপ আপনি পোস্ট করেছেন, বা একটি আপনার গ্রুপে একটি পোস্ট দিয়েছেন বা ফেসবুক পেজে পোস্ট করেছেন। ধরেন আপনি এই একটি ফুড টাইপের পোস্ট করেছেন। আর একটু স্পেসিফিক্যালি বলি, আপনি ধরেন একটি বার্গারের পোস্ট করেছেন। বার্গার বানান ভুল, BURGER, আচ্ছা বুঝতেই পারলেই হলো। তো আমরা বার্গারের একটি পোস্ট করেছি, আপনি মনে করেন বার্গারে পোস্ট করেছেন। তো তখন আমাদের যে একটি স্পাইডার আছে, এটাকে আমরা স্পাইডার বলতে পারি। এই যে স্পাইডারটা আছে এটা ভার্চুয়াল স্পাইডার। এই স্পাইডারটা কি করবে, আপনি যখন পোস্ট করবেন সেটার উপর দিয়ে সে হেঁটে যাবে, এটা আপনি দেখতে পারবেন না। ঠিক আছে, হেঁটে গিয়ে সে পড়ার ট্রাই করবে আপনি কি টাইপের পোস্ট করেছেন। প্রথমে অক্ষরের পর অক্ষর পড়বে, পড়ার পর সে ট্রাই করবে যে আপনার কন্টেন্টটা কি এবং কন্টেন্টের ক্যাটেগরিটা কি, সেটা সে বুঝার ট্রাই করবে। তো আমি এখানে শুধুমাত্র ইংরেজিতে লিখেছি, দেখেন, সার্চ ইঞ্জিন স্পাইডার স্ক্রলিং ইওর ওয়েবসাইট অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইওর পেজ কন্টেন্ট। তো এই যে সে হেঁটে পড়ে যাচ্ছে, এটাই কি বলছি আমরা, আমরা
হেঁটে যাওয়াটাকে বলছি হলো ক্রলিং। তাহলে এই ফ্রেজটাকে কি বলছি আমরা? ক্রলিং, ঠিক আছে? তো ক্রলিং করে ফেললো, আপনার পেজ কন্টেন্ট যে বার্গার, সে কিন্তু সুন্দর মতো বুঝতে পারলো। এখন পেজ কন্টেন্ট বার্গার, বার্গার কি করে? এটা দিয়ে গেম খেলে নাকি এটা দিয়ে কাপড় ধোয়? সে কিন্তু বুঝতে পারলো বার্গার কিন্তু মানুষ খায়, ঠিক আছে? তাহলে তাকে এই যে বার্গার খাবার জিনিস, এটা তাকে খাবারের মধ্যে লিস্টিং করতে হবে, তাই না? তো তখন সে তখন এটাকে অন্যান্য যে খাবারের মধ্যে যে আলাদা টপিক গুলো আছে তার মধ্যে সে রাখবে। এই রাখাটাকে আমরা কি বলছি? এই রাখাটাকে আমরা ইন্ডেক্সিং বলছি। দ্য সাইট ইন্ডেক্স আন্ডার দ্য রিলিভেন্ট ক্যাটেগরিজ অ্যান্ড, এখানে লেখা যাচ্ছে না কিন্তু ইন্ডেক্সিং অ্যান্ড সামথিং হবে, ঠিক আছে? তো মনে করেন এখানে দেওয়া আছে, মনে করেন এখানে আমি ধরলাম যে স্পোর্ট দেওয়া আছে, এখানে মনে করেন ফুড দেওয়া আছে, এখানে অন্য টাইপের কিছু আছে। তো আপনারা যেহেতু বার্গার, এই যেহেতু খাবার জিনিস, তো সে এখানে কি করবে? ফুড টাইপের অন্য যে জিনিসগুলো আছে তার মধ্যে সে রেখে দিল। এরপরে মনে করেন একজন, একটা পার্সন কি করলো, এখানে একটা পার্সনের কথা চিন্তা করি। সে একটু এখানে সার্চ করলো, গুগলে সার্চ করলো যে আমি বার্গার দেখতে চাই। কি দেখতে চাই? বার্গার দেখতে চাই। সে বার্গার দেখতে চাইলে তখন সে কি পুরো ওয়েবসাইট ঘুরবে, তার পুরো সার্ভার সে ঘুরবে? সে কি জানে তার বি এর জায়গায় ফুড আছে, ফুডের মধ্যে যে বার্গার ক্যাটাগরি আছে তার মধ্যে আপনার বার্গারটি আছে। তখন সে এই বার্গারটি তার সার্চ রেজাল্টের মধ্যে নিয়ে আসবে। দেখেন, next time when a user searches and it matches the topic of your content, your website will rank on ACRP। তো এসিআরপি মানে কি? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। অনেক কোশ্চেন করবেন, স্যার এসিআরপি মানে কি? গুগলে কেউ সার্চ দিলে যে পেজটা আসে সেটাকে আমরা এসিআরপি বলে থাকি। তো আমরা তাহলে বুঝতে পারছি এই পুরো প্রসেসটা, এই প্রসেসে কিন্তু আপনার যে কন্টেন্টটা আসছে সেই কন্টেন্টটা গুগল ক্যাচ করে এবং স্টোর করে এবং কোনো ইউজারের সামনে কিন্তু তুলে ধরে। আমরা তাহলে সবাই ক্লিয়ার হয়েছি? তাহলে আমরা ক্রলিংটাও বুঝলাম, ইন্ডেক্সিংও বুঝেছি এবং র্যাঙ্কিংটাও বুঝে গিয়েছি। তাহলে আমরা সবাই ক্লিয়ার। তো তাও যদি আমরা ক্লিয়ার না হই, আমি আরেকটু বুঝিয়ে দিয়েছি। এখন আমরা একটু সায়েন্টিফিক ভাবেও বুঝতে পারি। আপনার ওয়েবসাইটে এই যে ইন্ডেক্সিং এর শর্টকাট নাই, ঠিক আছে? ইন্ডেক্সিং এর শর্টকাট নেই। ইন্ডেক্সিং। তো আমাদের এই যে স্পাইডারটা আছে সে ক্রলিং এর মধ্যে যায়, ওয়েবসাইটের মধ্যে ক্রলিং করে, তারপরে সে এই পেজটাকে অ্যানালাইসিস করে স্টোর করে, ঠিক আছে? তো এক টাইম মনে করেন আমাদের সেই বার্গার দিকেও যদি সার্চ করে, সার্চ করার পরে এখানে মনে করেন সার্চ করলো, যেহেতু সে আগে থেকে স্টোর করেছে, এখানে আপনার ডাটাটা স্টোর করে রেখেছে। মনে করেন কেউ বার্গার দিয়ে সার্চ করেছে বার্গার, ঠিক আছে? তো অ্যালগোরিদম দিয়ে সে জিজ্ঞেস করছে যে বার্গারটা আমার লাগবে, বার্গারটা দাও, বার্গার দাও। তো এখান থেকে সে এখন খুঁজবে বার্গার কই, বার্গার কই। তাহলে বার্গারের ফুডের মধ্যে সে বার্গার ছিল, সে তখন এখানে সেন্ড করবে, এই বার্গার সেন্ড করছি। পরে তার রেজাল্টের মধ্যে আপনার যে ওয়েবসাইটটি আছে সেটা সে দিবে। তো যার যত ভালো মতো সে ক্রলিং করতে পারবে তত ভালো কি হবে? তার ইন্ডেক্সিং হবে। তো আমরা তাহলে বুঝতে পারছি তার তত ভালো র্যাঙ্কিং হওয়ার পসিবিলিটি বেশি। তো আমরা বুঝতে পারছি যে ক্রলিংটা হলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এরপরে র্যাঙ্কিংটা কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক আছে? মোটামুটি আমাদের ধারণা হয়ে গেছে যে আসলে এসইওটা কিরকম ভাবে কাজ করে। তো এখন আমরা একটু জানি এসইও টাইপ কয়টা। তো যদি সব কিছুরই কিন্তু ভালো মন্দ দিক আছে, তাই না? তো সেরকমই কিন্তু এসইওরও কিন্তু ভালো মন্দ দিক আছে। তো যদি নৈতিকতার দিক থেকে যদি আমরা চিন্তা করি যে এসইওর কিন্তু ভালো মন্দ দিক আছে, তো ভালো মন্দ দিকের দিক থেকে যদি আমরা চিন্তা করি এসইও কয়টা ভাগে ভাগ করা যায়। মানে
এথিক্সের দিক থেকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। কি কি ভাগ? একটা হলো হোয়াইট হ্যাট এসিও, মানে কি? সাদা টুপি। তারপরে ব্ল্যাক হ্যাট এসিও, মানে কি? কালো টুপি। পরে গ্রে হ্যাট এসিও, মানে কি? কি হতে পারে? দুইটার মিক্স আপ না? সেটা কি? গ্রে হ্যাট এসিও। পরে হলো নেগেটিভ হ্যাট। তো এটা একটু অন্যরকম টাইপের, মানে সে একটু লুকিয়ে লুকিয়ে কাজ করে, এজন্য কি? নেগেটিভ হ্যাট। তো আমরা মোটামুটি বুঝতে পারছি এটা 4 টাইপের কি কি হতে পারে। তো স্যার, এই 4 টাইপের এসিও দিয়ে কি হয়ে গেল? না, আরো টাইপের আছে। তো স্যার, আরো টাইপের আছে? হ্যাঁ, আরো টাইপের আছে। তো কি কি টাইপের আছে? আমরা নর্মালি যেগুলো টাইপের কাজ করি সেগুলো আমি আপনাদের দেখাই। তো আমরা কি কি টাইপের কাজ করি? আদার টাইপস এর মধ্যে যেগুলো আছে, একটা হলো অন পেজ এসিও, যেটা আমরা পেজের মধ্যে বসে থেকে কাজ করি। সেটা কাকে, কি কি বলে? সেটাকে বলে অন পেজ এসইও। যেটা আমরা পেজের বাইরে থেকে পেজেরটাকে ইমপ্রুভ করার জন্য কাজ করি, সেটা কি বলি? আমরা অফ পেজ এসইও বলে থাকি। যদি আমরা পেজের মধ্যে কোনো কোডিং টাইপের কাজ করি, তাহলে এটা কি বলি? আমরা টেকনিক্যাল এসইও বলে থাকি। এবং যদি আমরা আমাদের লোকেশনের ভিত্তিতে কোনো এসইও করে থাকি, বা সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করার জন্য কোনো কাজ করে থাকি, তাহলে সেটাকে আমরা কি বলি? আমরা লোকাল এসইও বলে থাকি। আমরা একটু পরে ডিটেলস বুঝবো, কিন্তু আমাদের মোটামুটি কি ধারণা হয়ে গেছে এসইও কয় টাইপের হয়, এবং এটার সংজ্ঞা মোটামুটি কি আমরা না বুঝে লিখতে পারবো? তাও কোনটা অন পেজ, কোনটা অফ পেজ, কোনটা টেকনিক্যাল, কোনটা লোকাল, ভালো টুপি, খারাপ টুপি, মিক্স টুপি, এবং ভালো, ভালোর মধ্যে খারাপ, ঠিক আছে, মানে লুকিয়ে লুকিয়ে টুপি। মোটামুটি বুঝতে পারছি আমরা। তাহলে আশা আশা করি আমরা মোটামুটি কিছু একটা লিখতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখন ডিটেলস ভাবে বুঝার ট্রাই করি স্যার এগুলো কি কি জিনিস। ওকে, আমরা এখন ডিটেলসে আমরা আগাবো। মনে রাখবো সবগুলো থেকে কিন্তু কোশ্চেন থাকতে পারে, যে কোনো জায়গা থেকে কোশ্চেন থাকতে পারে, তো আমরা একটু বুঝার ট্রাই করি। হোয়াইট হ্যাট এসইও কি? হোয়াইট হ্যাট এসইও মানে কি? ভালো মানুষ, ঠিক আছে। তো হোয়াইট হ্যাট এসইও টেকনিক গুলো হলো গুগলের সুপারিশকৃত পদ্ধতি, যেটা ওয়েব পেজ বা ওয়েবসাইটের র্যাঙ্কিং বৃদ্ধি করার জন্য আমরা অনুসরণ করে থাকি। এগুলো গুগলের গাইডলাইন গুলো মেনে চলে এবং আপনার ব্যবসাকে অনলাইনে নেতিবাচকতা, মানে কোনো সমস্যা ছাড়াই আপনাকে উপরে উঠতে হেল্প করবে। তাহলে হোয়াইট হ্যাট এসইও টেকনিক গুলো কি কি? একটি হলো আপনার ওয়েবসাইটের সর্বোচ্চ টেক্সট কন্টেন্টটি প্রকাশ করা। তো গুগল কিন্তু অলওয়েজ মনোযোগ দেয় আপনি কোনো প্রবলেমের সলিউশন ঠিকমতো দিচ্ছেন কিনা। ঠিক আছে, মনে করেন আপনি সুন্দর কন্টেন্ট প্রবেশ করেছেন, এই কন্টেন্টটি আপনি সুন্দর মতো আনসার দিচ্ছে কিনা, বা এই যে কন্টেন্টটি প্রকাশ করেছেন সেই কন্টেন্টটি মজাদার হচ্ছে কিনা। তো আমি কি আগের মতো ডিম পোচের কথাই বলি। মনে করেন সবাই ডিম পোচ রান্না করা তো জানেই, ঠিক আছে। তো এই ডিম পোচটা আপনি কত সুন্দর মতো প্রকাশ করলেন, কত পরিষ্কার ভাবে, বা কত আম, এই একবারে এক্সাক্ট মুহূর্তে আপনি ডিম্পোটা করলেন, বা এই কন্টেন্টটাকে কত সুন্দর মতো আপনি আপনার অডিয়েন্সকে দেখালেন, যাতে জিনিসটা ফান ভাবে এবং খুব মজা ভাবে আসে, যাতে সে আপনার ডিম পোচের রেসিপি না, অন্যান্য যে রেসিপি আছে মাংসের হতে পারে, তারপরে আপনার সবজির হতে পারে, অন্যান্য কন্টেন্টও সে যাতে দেখতে চায়। তো আপনার কন্টেন্টের উপরেই কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে। তো আমরা বুঝতে পারছি কি, যদি আপনার একটা কন্টেন্ট ভালো হয়, আপনার ইউজার যেমন আপনার কাছে আসবে, তেমন গুগলও কিন্তু চিন্তা করবে, যেহেতু আপনি প্রবলেমটা সলভ করেছেন, আপনার কাছে আরো আসা দরকার। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমাদের কন্টেন্টটি করা উচিত। তো আমরা বুঝতে পারছি যে ওয়েবসাইটের টেক্সটের কন্টেন্ট প্রকাশ করা, ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস তৈরি করা। তো আমরা মনে করেন একটি পেজ করেছি, ঠিক আছে। ধরেন আমরা একটা পেজ করেছি, পেজের মধ্যে আমরা আমাদের রেসিপি লিখলাম,
উফ। মনে করেন আমরা রেসিপিটা লিখলাম, রেসিপির মধ্যে কি কি জিনিস লাগবে এগুলো, মানে ইনগ্রেডিয়েন্ট যেগুলো আছে সেগুলোর আমরা আলাদা আলাদা এক একটা লিংক লিখে দিলাম। মনে করেন ডিম, আমরা ডিমের রেসিপি লিখলাম, তো ডিম করার জন্য আমাদের যা যা জিনিস লাগবে এগুলো আমরা এখানে দিয়ে দিলাম, ডিম লাগবে, এই লাগবে, এবং এগুলোর আলাদা আলাদা লিংক আমরা লিখে দিলাম। ডিম এখান থেকে কিনবেন, এই লবণ দারাজ থেকে কিনবেন, এই দারাজের এই জায়গা থেকে কিনবেন, এটা এখান থেকে কিনবেন। তাহলে যে আসবে তার কি ইজি হবে না, যে এখান থেকে এসে তার সবকিছু পেয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম এখন তো বেশিরভাগ মানুষ দেখি কেক খেতে পছন্দ করে। ইউটিউবে মানে ফেসবুকে ঢুকলেই দেখি কেক নিয়ে ভিডিও। তো মনে করেন একটা কেকের রেসিপি এখানে কেউ পোস্ট করলো, তো কেক বানানোর জন্য যা যা লাগবে ইনগ্রেডিয়েন্ট গুলো এখানে একটার পর একটা আমরা এখানে দিয়ে রাখলাম। কোন জায়গা থেকে কি কি নিবেন এটা যদি আমরা এখানে দিয়ে রাখি, তাহলে কি সবার জন্য ইজি হবে না? মনে করেন পোস্ট লিখলেন, তার পাশে ইনগ্রেডিয়েন্টটা কোথায় কোথায় লিংক পাওয়া যায় এটা দিয়ে দিলেন, তাহলে সবাই কি আপনার অন্যান্য রেসিপি দেখতে ইন্টারেস্টেড হবে? মেবি কিন্তু ইন্টারেস্টেড হওয়ার পসিবিলিটি বেশি, যেহেতু হাতের কাছে কিন্তু সবাই পেয়ে যাবে। তো এই যে আমি আপনাকে একটা উপায় বললাম, এটা কিভাবে হলো ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস তৈরি করা। গুগল কিন্তু দেখবে যে আপনি একটি ইজি ইজি টু ইউজ ইন্টারফেস রেডি করেছেন। তো গুগলের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি? তার ইউজাররা। তো তাদের সন্তুষ্টি যেহেতু করতে পারছেন, তাহলে আপনি তার জন্য এবং এসেসেবল করতে পারছেন, যেহেতু আপনি তার জন্য এসেসেবল করতে পারছেন এবং অন্যান্য ওয়েবসাইটে লিংক করে দিচ্ছেন, তাহলে আপনার যে পেজটি আছে অন্যান্য জনকেও কিন্তু সে দেখাবে। তো এটা আমরা বুঝতে পারছি কি এটা কিন্তু একটি ভালো এসইও ওয়াইটেড। তারপরে হলো সোশ্যাল মিডিয়াতে আপনার পেজটির লিঙ্ক তৈরি করা। তো আমরা যদি ওয়েবসাইট করি বা আমাদের যে পেজটি যে আছে, মনে করি ফেসবুক পেজের কথা চিন্তা করি, ফেসবুক পেজটি আমরা অন্যান্য যে আছে, আমরা অলরেডি পিন্টারেস্টে কথা বলেছি, সামনে টুইটারের কথা বলবো, তারপরে আমরা কিউরার কথা বলবো, সামনে ক্লাস আছে। তো এগুলো জায়গায় যখন আমরা শেয়ার করব, এটা কি, এটা কিন্তু অবশ্যই এটি ভালো এসইও টেকনিক। তো আমরা বুঝলাম যে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট শেয়ার করাও কি একটি ভালো হোয়াইট হ্যাট টেকনিক, কিন্তু স্প্যাম করা কিন্তু হোয়াইট হ্যাট টেকনিক না। এর জন্য কিন্তু আমি আলাদা বলেছিলাম আর কি, মনে আছে সবার? অর্গানিক মার্কেটিং এর অন্যভাবে ওয়ে আমি বলেছিলাম। তো এরপরে হলো এইচটিএমএল অপটিমাইজ করা। তো এটা একটু কোডিং এর ব্যাপার হবে। যদি আপনার ওয়েবসাইট থাকে, তো ওখানের মধ্যে নিয়মিত দেখা যে কোন, মনে করেন একটি কেউ ওয়েবসাইট বানিয়েছে, আমরা কি কখনো দেখেছি অনেক পুরান ওয়েবসাইটের অনেক সময় একটি ইমেজ ঠিক মতো লোড হচ্ছে না? মেবি আমরা অনেকে দেখেছি, গিয়ে দেখলাম যে একটা ইমেজ ঠিক মতো লোড হচ্ছে না। তাহলে তার ইউজার এসে ওই ওয়েবসাইটে ঢুকবে, মনে করবে এই ওয়েবসাইটে কোনো কাজই করে না। তো এগুলো কি, এগুলো কিন্তু হোয়াইট হ্যাট এসইও টেকনিক, যে আপনার ওয়েবসাইটটার প্রতিদিন মেনটেনেন্স করা, ওয়েবসাইটের মধ্যে কোনো সমস্যা আছে নাকি, এগুলো কিন্তু সব কিছুই কিন্তু করা কিন্তু আপনার হোয়াইট হ্যাট এসইও টেকনিক। তাহলে আমরা আশা করি সবাই বুঝতে পারছি যে হোয়াইট হ্যাট এসইও টেকনিক গুলো কি কি, আমরা সবাই ক্লিয়ার। তো আমরা এগুলো যদি আমরা ফলো করি, আমরা হোয়াইট হ্যাট এসইও টেকনিক গুলো ফলো করতে পারবো। হোয়াইট হ্যাট এসইও টেকনিকের এক্সাম্পল আমি দিয়েছি, যেমন আরঙের ওয়েবসাইটের কথা চিন্তা যদি করি, আরঙের ওয়েবসাইটে যদি আমরা যাই, মনে করেন আরএন কুর্তি প্রাইস যদি লিখি, দেখবো আরঙের ওয়েবসাইটে চলে আসছে। এখানে অরিজিনাল কন্টেন্টও আমরা দেখতে পারবো, প্রপার কিওয়ার্ড এবং হেডিংও দেখতে পারবো। আপনি যদি মোবাইলে দেখেন, মোবাইলে ফ্রেন্ডলি সাইটও পাবেন এবং অনেকগুলো মিডিয়া ব্যাকলিংসও পেয়ে যাব। তো আমরা হোয়াইট হ্যাট এসইও টেকনিক কিন্তু আমরা ইজিলি বুঝতে পারছি। তো ব্ল্যাক হ্যাট এসইও আমি আপনাদের সাথে চিন্তা করি। বলেন তো ব্ল্যাক হ্যাট এসইও কি হতে পারে? ও কি ভালো মানুষ মনে হয়? ব্ল্যাক হ্যাট এসইও কিন্তু ভালো মানুষ না। ব্ল্যাক হ্যাট এসইও টেকনিক হলো এমন কিছু টেকনিক যেটা দিয়ে আপনি আপনি কোনো সাইটকে যত ইজিলি উপরে উঠাতে পারবেন, তত ইজিলি গুগলের সার্ভার থেকে কমিট করতে পারবেন। তো
ব্ল্যাক হ্যাট এসিও টেকনিক হলো দ্রুত ফলাফল পাওয়ার একটি উপায়, ঠিক যেমনি সাইটটি গুগল সার্ভার থেকে মুছে ফেলা তত ইজি উপায়। ব্ল্যাক হ্যাট এসইও টেকনিক কৌশলগুলি সবাই গুগলের অ্যালগরিদমের ম্যানিপুলেশন এবং এক্সপ্লোরেশন নিয়ে কাজ করে। আপনি দ্রুত র্যাঙ্ক করতে পারবেন, কিন্তু সেটি শুধুমাত্র খুবই স্বল্প সময়ের জন্য। গুগল কিন্তু দেখে যে আপনি কিভাবে পেজটির শুধুমাত্র অপশন করতে পারছেন কিনা। জাস্ট চিন্তা করি যে একটি পেজ করেছেন, মনে করেন ডিম পোচের ভিডিও করেছেন, ডিম পোচের একটি পোস্ট করেছেন, কিন্তু ডিম পোচের এই পোস্টটির মধ্যে লিখেছেন যে দিস পোস্ট উইল চেঞ্জ ইউর লাইফ। ঠিক আছে, দিস পোস্ট উইল চেঞ্জ ইউর লাইফ, কিন্তু ওখানে যখন ক্লিক করছেন তখন কিন্তু আপনার জীবনটা চেঞ্জ হয়নি। তাহলে এই যে আমি সুন্দর মতো পোস্ট করে দিলাম এবং সবাই যে ক্লিক করলো তাদের সমস্যা সলভ হয়েছে, তাদের কিন্তু সমস্যা সলভ হয়নি। এটা কেন হয়নি? এর কারণ ডিম পোচ দিয়ে তাদের জীবন কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে আমরা আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছি যে ব্ল্যাক হেড এসইও টেকনিক গুলো কি কি। তো আমি কিছু কিছু উদাহরণ দিচ্ছি, আপনারা সবাই বুঝতে পারবেন। তো ব্ল্যাক হেড এসইও টেকনিক গুলো কি আমি দেখিয়ে দিচ্ছি। একটা হলো লিঙ্ক স্প্যামিং, বেশি বেশি লিঙ্ক স্প্যাম করা। কিওয়ার্ড স্টাফিং, কিওয়ার্ড স্টাফ করা। অতিরিক্ত অপটিমাইজড এইচটিএমএল ট্যাগ এবং হেডিং, মানে অনেক সুন্দর সুন্দর এইচটিএমএল ট্যাগ লেখা এবং হেডিং গুলো দেওয়া। অতিরিক্ত ছবি ব্যবহার করা, অতিরিক্ত ছবি ব্যবহার করাও কিন্তু একটি ব্ল্যাক হেড এসইও টেকনিক। হিডেন টেক্সট বা লিঙ্ক, আপনি মনে করেন এই যে ছবিটা, এই লেখাটা আছে, এটা আমি সুন্দর মতো ব্লক করে যদি আমি এই কালার করে দিই, দেখবেন এই লেখাটা কিন্তু দেখাই যাবে না। এবং আমি এই লেখাটা যদি এটি এটি ব্যাকলিঙ্ক করে দিই, আমরা কিন্তু ব্যাকলিঙ্ক করা শিখেছি, যদি ব্যাকলিঙ্ক করে দিই তাহলে আপনি বুঝতেও পারবেন না কখন ক্লিক করে ওই ওয়েবসাইটে চলে গিয়েছেন। তো এরকম হিডেন টেক্সট বা লিঙ্ক যদি আমরা দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা ইজিলি আমাদের যে কোনো ওয়েবসাইটকে ব্যাকলিঙ্কের মধ্যে করতে পারি। ঠিক আছে, তো আমরা এটা কিন্তু খুব ভালো মতো দেখব। ব্যাকলিঙ্ক কেনা, আমরা অন্য ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক কিনতে পারি। ব্যাকলিঙ্ক কেনাও কিন্তু ব্যাকলিঙ্ক ওয়েব এসইওর একটি উদাহরণ। তারপর কপি করা টেক্সট বারবার প্রকাশ করাও কিন্তু একটি ব্যাকহেড এসইওর টেকনিক। তারপরে ব্যাকহেড এসইওর টেকনিক মানে বারবার একটা টেক্সট দেওয়া কিন্তু ব্ল্যাকহেড এসইও টেকনিক। এই সমস্ত কার্যকলাপ আপনার কন্টেন্টকে পরিণত করে, কারণ বিজনেস ওনাররা ইউজারকে সন্তুষ্ট করতে পারে না। কিন্তু বিজনেস ওনাররা কি চায়? বিজনেস ওনাররা চায় আমার যে ওয়েবসাইটটা আছে সেটা দ্রুত র্যাঙ্কিং করুক। কিন্তু দ্রুত র্যাঙ্কিং করলে কিন্তু আসলে আপনার প্রবলেমটা সলভ হবে না। ঠিক আছে, কারণ কয়েকদিন পরে যদি আপনার ওয়েবসাইট চলে যায়, পরে কিন্তু আপনার দায় কিন্তু আপনি হবেন। তো এটি হলো ব্ল্যাক এর এসিও সবচেয়ে বড় সমস্যা হলো যে ইউজাররা আসে প্রবলেম সলভ না পেয়ে ওয়েবসাইট থেকে চলে যায়, কারণ বুঝতে পারে আপনি যে ইনফরমেশন দিয়েছিলেন শুধুমাত্র আপনার কাছে আর নেই, এটা শুধুমাত্র ভুল একটি ছিল। এই টেকনিকগুলো হোয়াইট হ্যাট এসিওর মতোই, কিন্তু এগুলো কাজ করার জন্য বেটার হয় না। ঠিক আছে, তো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এই টেকনিকগুলো হোয়াইট হ্যাট এসিওর মতোই, কিন্তু অনেক দিন টাকা খরচ করবে, কিন্তু তার থেকে বেশি খরচ করে, কিন্তু আসল বেটার টেকনিকগুলো না। তো হোয়াইট হ্যাট এসিও টেকনিকের মধ্যে কি কি আছে এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, ব্ল্যাক হ্যাট এসিও এক্সাম্পল। যেমন স্প্যামি ওয়েবসাইট ই কমার্স, একটা দেখতে পাচ্ছি স্টোর, সেডি স্টোর বিডি। তো এখানে আমরা যখন ঢুকবো তখন দেখবো অনেকগুলো কিওয়ার্ড স্টাফিং করা আছে। যেমন এখানে দেখবো ভিতরে যে বাই মোবাইল লেখা আছে, বাই বেস্ট মোবাইল, বাই বিডি, এক কিওয়ার্ড বারবার ইউজ করা। এগুলোকে কি বলছি? আমরা কিওয়ার্ড স্টাফিং বলছি। হিডেন হোয়াইট অন হোয়াইট টেক্সট, মানে এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে হোয়াইট টেক্সট দিয়ে এটাকে হিডেন করে রেখেছে। কপি প্রোডাক্ট কন্টেন্ট, তো বারবার এক প্রোডাক্ট বারবার কপি করেছে এবং আনন্যাচারাল ব্যাকলিক করে রেখেছে। তো এগুলা কি? এগুলা কিন্তু শেডি একটি স্টোর বিটি এর উদাহরণ। এগুলো কি প্রোডাক্ট? এটা ব্ল্যাক হেড এসিওর একটি এক্সাম। তো আমরা
একটি এক্সাম্পল দেখে নিলাম। তারপর গ্রে হ্যাট এসিও। তো গ্রে হেড এসিওর মধ্যে উল্লেখিত কি? সেটা হলো হোয়াইট হেড এবং ব্ল্যাক হেডের মধ্যে মিশ্রণ কি? এটি হলো গ্রে হেড এসিও। তো গ্রে হেড এসিওর মধ্যে উল্লেখ হলো এসিও দুটি মিশ্রণ, যেটা কিছুটা হোয়াইট হেড এবং গ্রে হেডের মতোই। তো এটি গুগলের সবগুলো সবগুলো রুলস এন্ড রেগুলেশন মেনে চলে না, কিন্তু গুগল তাকে একবার ডাইরেক্টলি প্যালান্টিও দিতে পারে না। ঠিক আছে, কিন্তু গুগলের কিছু কিছু পেজের ভাবমূর্তি নষ্ট করে। যেমন এখানে প্রায় আমরা দেখি যে আপনার সাইটের র্যাঙ্কিং কিন্তু বাধ্য করতে পারে যদি গুগল বুঝতে পারে। কিছু টেকনিক দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। কিছু গ্রেহেড টেকনিকের মধ্যে কি কি আছে? যেমন আছে হলো অদক্ষ বর দ্বারা কন্টেন্ট প্রকাশ করা। এটা কি? এটা কিন্তু একটি ব্ল্যাক হ্যাট এসিওর কাজ। মিথ্যা রিভিউ প্রকাশ করা, এটাও কি এটাও কিন্তু ব্ল্যাক হ্যাট এসিওর কাজ। লিঙ্ক বিনিময় করাও কিন্তু এটি ব্ল্যাক হ্যাট এসিওর কাজ। ক্লিক বেট শিরোনাম দিয়ে আর্টিকেল প্রকাশ করাও কি একটি ব্ল্যাক হেড এসিওর কাজ। তো আমরা বুঝতে পারছি, আপনি যদি অদক্ষ বর দ্বারা যদি এটি কন্টেন্ট প্রকাশ করেন, তাহলে কিন্তু আমরা একটি আম, দেখবো যে লেখাটা কিন্তু সুন্দর হয় না। এটা ক্লাসে বলেছি অনেকবার। মিথ্যা রিভিউ দিলেও কিন্তু এটা গ্রে হেডের মধ্যে পড়বে। আপনি যদি অনেক কিন্তু লিঙ্ক কিনে, এটাও কি গ্রে হেডের মধ্যে পড়ে। এবং ক্লিক বেট শিরোনাম যদি দেন, মনে করেন একটি ডিম পোচের ভিডিও দিয়ে বললেন যে এটা অন্যরকম কন্টেন্ট, ভিতরে গিয়ে দেখলো সেটা আসলে সে কন্টেন্ট না। এগুলো কিন্তু আপনার ঝামেলা তোর উপায়, যেটা দিয়ে আপনার সমস্যাগুলো আর কি আসে আর কি। এটা কিন্তু আমরা গে হেড কন্টেন্ট কিন্তু আমরা বুঝতে পারলাম যে গ্রে হেড এসইওটা কি। আমরা আশা করি মোটামুটি বুঝতে পারছি গ্রে হেড এসইওটা কি, গ্রে এসইও টেকনিক গুলো কি কি। পরে হলো হোয়াইট হেড আর ব্ল্যাক হেড এর মধ্যে পার্থক্যটা কি, সেটা আমরা একটু বোঝার ট্রাই করি। মোটামুটি আমরা জানি ব্ল্যাক হেড আর হোয়াইট হেড এবং ব্ল্যাক হেডের মধ্যে পার্থক্যগুলো কি। তাও আমি আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার ট্রাই করি। ব্ল্যাক হেডের মধ্যে থাকবে ডোরওয়ে পেজেস, যেটা পেজের মধ্যে সামনেই আর কি অনেকগুলো পেজের মধ্যেই দেখবেন যে এই পেজটা একটু সাসপেশন থাকবে, সেটাই কি ডোরওয়ে পেজেস। তো ডোরওয়ে পেজেস এর কিছু বৈশিষ্ট্য আছে। তো কি কি বৈশিষ্ট্য আছে? যেমন আপনার কিওয়ার্ড বেশি থাকবে, আরেক পেজে আপনাকে ধরে নিয়ে যাবে, কোয়ালিটি ভালো হবে না, এবং কন্টেন্ট গুলো খুবই লোভজনক হবে, এবং সার্চ ইঞ্জিনের নীতিমালাগুলো মেনে চলবে না। এগুলো কি? এগুলো কিন্তু ডোরওয়ে পেজেস। আর কোয়ালিটি, আমাদের এসইও পেজের কিন্তু কোয়ালিটি কন্টেন্ট থাকবে। এবং একটু আগে বললাম আমাদের যে ব্ল্যাক হেড পেজ, এই পেজের কোনটা থাকবে? আমাদের ব্ল্যাক হেড পেজগুলো হিডেন টেক্সট থাকবে, এবং আমাদের হোয়াইট হেড পেজগুলো টাইটেলস এবং মেটা ডাটাগুলো ঠিক মতো থাকবে। এখানে কিওয়ার্ড স্টাফিং হবে, মানে বেশি বেশি কিওয়ার্ড গুলো দিয়ে ঢুকিয়ে দেবে, এবং এখানে কোয়ালিটি ইনবাউন্ড লিঙ্ক গুলো দেওয়া থাকবে। আর ব্ল্যাক হেডে কি থাকবে? স্নিকি রিডাইরেক্টস, মানে আপনাকে চুপচাপ অন্য ওয়েবসাইটে নিয়ে যাবে। আর এখানে লিঙ্ক বেটিং থাকবে, যে আপনি এখানে আসেন, আপনার জন্য বেটার অল্টারনেটিভ বা আপনার প্রবলেমের সলিউশন আমার কাছে আছে। তারপর এখানে ব্ল্যাক হেডে ক্লোকিং করা থাকবে। তো ক্লোকিং তিন টাইপের আছে। একটা হলো আইপি বেসড ক্লোকিং, আর একটা হলো ইউজার এজেন্ট ক্লোকিং, আর একটা হলো জাভাস্ক্রিপ্ট এর ক্লোকিং। তো এই তিন টাইপের ক্লোকিং আছে। এখন যদি স্যার জিজ্ঞেস করেন, স্যার আইপি বেসড ক্লোকিংটা কি, যেটা আমাদের লোকেশন বেসড যেটা ক্লোকিং সেটা হলো আইপি বেসড ক্লোকিং। যেটা ইউজার এজেন্ট ক্লোকিংটা কি, যেটা আপনার কন্টেন্টকে টার্গেট করে, সেটা হলো আপনার ইউজার এজেন্ট ক্লোকিং। আর জাভাস্ক্রিপ্ট হলো আপনার কোড দিয়ে যে কোড ক্লোকিংটা করেন বা লুকিয়ে রাখেন, সেটা হলো আপনার জাভাস আই জাভাস্ক্রিপ্ট ক্লোকিং। তারপরে আমাদের এই জায়গায় দেখছি যে ইউজড মার্কআপ, স্কেমেটল স্ট্রাকচারাল মার্কআপ, মানে সুন্দর মতো আপনার ওয়েবসাইটটাকে স্ট্রাকচার করে থাকে। আর এখানে লিঙ্ক ম্যানিপুলেশন করে, মানে বাইং লিঙ্কস থাকে। আর এখানে আপনার সাইটটাকে সুন্দর মতো অপটিমাইজেশন করা থাকে। আর এখানে লিঙ্ক স্পেনিং স্প্রেইং থাকবে,
মানে লিঙ্কটাকে আর্টিকেল বারবার, এক আর্টিকেল বারবার থাকবে, বারবার করা থাকবে, এটা আপনার ব্ল্যাক হ্যাটের মধ্যে থাকে। আর এখানে কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড ইফেক্টিভ কিওয়ার্ড ইউজ থাকবে। আর এখানে লিঙ্ক ফার্ম, লিঙ্ক হুইল, আর লিঙ্ক নেটওয়ার্ক। ঠিক আছে? তো আমরা তাহলে মোটামুটি বুঝতে পারলাম যে ব্ল্যাক হ্যাট এবং হোয়াইট হ্যাটের মধ্যে পার্থক্যগুলো কি কি। এখন নেগেটিভ হ্যাট এসইও কি? নেগেটিভ হ্যাট এসইও হলো একটি ক্ষতিকর প্রক্রিয়া যাতে কম্পিটিটরসরা অন্যান্য ওয়েবসাইটের র্যাঙ্কিং গুলো নষ্ট করার জন্য ব্যবহার করে থাকে। ঠিক আছে? তো একটু জিনিস চিন্তা করেন, আপনি যদি ওয়েবসাইটকে বন্ধ করতে চান, সবচেয়ে বড় উপায় কি? ওই ওয়েবসাইটকে র্যাঙ্কিং করার জন্য যদি ব্ল্যাক হ্যাট ইউজ করেন, সেটা কি? সেটাই হলো নেগেটিভ হ্যাট। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তো নেগেটিভ হ্যাটের খুব ভালো এবং ইজি কিছু কৌশলগুলো আমি আপনাদের বুঝিয়ে দিই। একটি হলো স্প্যামিং ব্যাকলিং করা। তো আমরা আমাদের কম্পিউটারের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের লিঙ্কটি আমরা নিব, সেই লিঙ্কটি নিয়ে আমরা বেশি বেশি ব্যাকলিং করব। ঠিক আছে? তো বেশি বেশি ব্যাকলিং যখন করব, মানে ওই ওয়েবসাইট দিয়ে আমরা ব্ল্যাক হেড এসিও করার ট্রাই করব। যখন আমরা ব্ল্যাক হেড এসিও করার ট্রাই করছি, তখন তাহলে কি হবে? তখন গুগল মনে করবে এই ওয়েবসাইটটা তো ব্ল্যাক হেড করার ট্রাই করছে, তাহলে আমাদের কম্পিউটার ওয়েবসাইটের র্যাঙ্কিং কমবে, মেবি র্যাঙ্কিং করবে। জাস্ট ইমাজিন, দারাজ আর দারাজ আর বাটার মধ্যে ঝগড়া হচ্ছে, ধরি দারাজ আর অ্যামাজনের মধ্যে ঝগড়া হচ্ছে, আর অ্যামাজন বলছে যে দারাজকে এখন ডাউন করতে হবে। ঠিক আছে? তো আপনাকে টাকা পয়সা দিল যে আপনি এখন দারাজকে ধরে নামিয়ে দেন। তাহলে আপনি কি করবেন? দারাজের ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে বিভিন্ন জায়গায় স্প্যামিং করে দিলেন। ঠিক আছে? তাহলে এখন গুগল কি মনে করবে? দারাজের যে ওয়েবসাইটের লিঙ্ক সব জায়গায় আছে, তাহলে মেবি দারাজ ব্ল্যাক হ্যাট এসিও করার ট্রাই করছে। ঠিক আছে? তো এটা হলো আমাদের নেগেটিভ হ্যাট এসিওর একটি টেকনিক। অন্যজনকে ফোর্স ব্ল্যাক হ্যাট করলেই নেগেটিভ হ্যাট এসিও হয়ে যায়। তারপর আমরা কি কি করতে পারি, যেগুলো আমরা টেকনিক একটু আগে দেখলাম। আর এটা হলো কন্টেন্ট স্ক্র্যাপিং। তার মানে একটু আগে আর্টিকেল স্পিনিং দেখেছিলাম, ওই একই কাজ। মানে কম্পিটিটর মনে করেন দারাজের ওয়েবসাইটের যে কন্টেন্ট গুলো আছে আমরা কপি করে অন্যান্য ওয়েবসাইটে দিয়ে দিলাম, তাহলে সেটা কি হচ্ছে? কন্টেন্ট স্ক্র্যাপিং হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? তাহলে ওয়ে আমাদের গুগল বুঝতে পারবে না কে কাকে কপি করেছে, দারাজ কপি করেছে নাকি ওই ওয়েবসাইট থেকে দারাজ কপি করেছে। তো এটা না বুঝে কি হবে? দারাজকে সে ডাউন করে দিবে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম কন্টেন্ট স্ক্র্যাপিংটা কি। তারপর হলো হ্যাকিং অ্যাটাক। তো আপনি যদি কোনো ওয়েবসাইটকে ডাইরেক্ট হ্যাকিং অ্যাটাক দিয়ে করেন, সেটা কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে? তো কোড ইনজেক্ট করলেই কিন্তু আমরা দেখতে পারি, ইজিলি করতে পারি। তো অনেক টাইপের কোড, অনেক টাইপের হ্যাক করা যায়। তো আমরা যদি ডাইরেক্ট হ্যাকিং করি, সেটাও কিন্তু একটি নেগেটিভ এসিওর মধ্যে পড়ে। তো মিথ্যা রিভিউ দিয়ে আমরা কিন্তু করতে পারি। তো আপনি যদি আপনার কোনো কম্পিটিটর মনে করেন, দারাজের কথাই বলছিলাম, দারাজে আপনি ওইখানে মিথ্যা রিভিউ দিয়ে ভরে দিলেন, তাহলে সেটা কি হলো? ওইটাও কিন্তু নেগেটিভ হ্যাটের মধ্যে পড়লো। তো নেগেটিভ এসিও কিন্তু খুবই ক্ষতিকর একটি প্রক্রিয়া, যেটা যে কোনো ওয়েবসাইটের একটি কন্টেন্টকে নেগেটিভ রিভিউ আনতে পারে। তো আমরা নেগেটিভ হ্যাট সম্পর্কে মোটামুটি বুঝতে পারছি, নেগেটিভ হ্যাট কাকে বলে এবং নেগেটিভ হ্যাট আপনি কিভাবে করতে পারেন, মোটামুটি আমাদের ধারণা হয়ে গেছে। তো এখানে আমি দিয়েছি কম্পিউটার সাইট এবং আপনার সাইট। তো কম্পিউটার সাইট কি করলো? স্প্যামিং ব্যাকলিং দিল, ফেক রিভিউ দিল এবং কন্টেন্ট কপি দিল, তারপর আপনার সাইটটা ডাউন খেয়ে গেল। আশা করি বুঝতে পারছি যে কিভাবে নেগেটিভ অ্যাড এসইও আপনার সাইটকে ডাউন করে দিতে পারে। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম নেগেটিভ এসইও কি, নেগেটিভ এসইও দিয়ে কি কি করতে পারি। তারপর হলো অন পেজ এসইও। তো অন পেজ এসইওটা কি, সেটা আমরা বোঝার ট্রাই করি। অন পেজ এসইও হলো আপনার ওয়েবসাইটের মধ্যে এমন সরাসরি কার্যকলাপ যা কন্টেন্টের স্ট্রাকচার এর উপরে কাজ করে এবং ওয়েবসাইটের মধ্যে থেকে আপনি যা যা করতে পারেন। ঠিক আছে? কন্টেন্টের মধ্যে আপনি কি কি করতে পারেন? আপনার পেজের মধ্যে আমরা কি সবাই জানি? আপনাদের কথাটা আমি একটু অন করে দেই। আমরা কি কি করতে পারি পেজের মধ্যে বলেন তো? আমরা কিওয়ার্ড গুলো ভালো রাখতে পারি, আমাদের কন্টেন্টের মান ভালো করতে পারি,
আমাদের ইমেজের যে লেখাগুলো এগুলো বেটার করতে পারি, এবং পেজের মধ্যে যে ইন্টারনাল লিঙ্ক গুলো আছে এগুলো ঠিক করতে পারি। আমরা কি অন পেজ সম্পর্কে বুঝতে পারছি? মেবি আমরা বুঝতে পারছি অন পেজটা কি। আমরা কিওয়ার্ড ঠিক করতে পারি আমাদের কন্টেন্টের মধ্যে। তাহলে এটা কি অন পেজের টেকনিক। তারপরে আমরা আমাদের কন্টেন্টে বেটার করতে পারি, তাহলে এটা কি অন পেজ। তারপরে আমাদের যদি আমরা কোড পারি, কোডের মধ্যে ইমেজ ট্যাগ আছে, ঠিক আছে, ইমেজ ট্যাগ আছে এর মধ্যে একটি অল্টার, ALT, অল্টার ট্যাগ না, অল্টার হলো এলিমেন্ট, অ্যাট্রিবিউট, সরি, অল্টার অ্যাট্রিবিউট আছে। অল্টার অ্যাট্রিবিউটের মধ্যে আমরা নর্মালি ফাইলের মধ্যে কি লিখেছি সেটা আমরা লিখতে পারি, এবং ক্যাপশন লিখতে পারি। তো এগুলো আমাদের কি হবে, আমাদের কিন্তু ওয়েবসাইটের মধ্যে লিখি। তার মানে ওয়েবসাইট বা আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের মধ্যে আমরা লিখে থাকি। তাহলে এগুলো যা যা আছে এগুলো আমরা পেজের মধ্যে করে রাখছি। তাহলে আমরা বুঝতে পারলাম পেজের মধ্যে যা যা করবো এগুলো কি আমাদের অন পেজ। তাহলে অন পেজটা আমরা সবাই ক্লিয়ার হয়েছি। এবং ইন্টারনাল লিঙ্কিং হলো পেজের মধ্যে, আমরা একটি ওয়েবসাইটে যদি যাই, ওয়েবসাইটের মধ্যে একটা পেজের মধ্যে যা যা থাকে আমরা বুঝি না, তাহলে এগুলো হলো আমাদের ইন্টারনাল লিঙ্কিং। তাহলে আমরা বুঝতে পারলাম অন পেজ এসইওটা কি। তাহলে অফ পেজ এসইও কি হতে পারে? ওকে, আগে প্রথম হলো টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইওটা আমরা কিন্তু শিখবো না, ঠিক আছে, আমাদের ক্লাসও কিন্তু নেই টেকনিক্যাল এসইও। অন পেজ এসইওর আমাদের ক্লাস আছে। টেকনিক্যাল এসইও কি? টেকনিক্যাল এসইও কিন্তু আমরা শিখবো না। টেকনিক্যাল এসইও হলো ওয়েবসাইটের টেকনিক্যাল দিকগুলো উন্নত করা, যা সার্চ ইঞ্জিনের কিছু টেকনিক্যাল কোডিং করা, যা আপনার সাইটকে ক্রলিং করতে বা ইন্ডেক্স করতে আপনাকে হেল্প করে। সেটার মধ্যে কি কি আছে, যেমন সাইট স্পিড অপটিমাইজেশন, যা আপনার লোডিং টাইম কমাতে হেল্প করে এবং আপনার সাইটটাকে দ্রুত আর কি উঠতে হেল্প করে। একটি সাইটকে দ্রুত যদি লোড করে তাহলে সেই সাইটে আরো মানুষ আসবে না। সেটা কিভাবে করতে পারবে? আপনার সাইট স্পিড অপটিমাইজেশনের মাধ্যমে। মোবাইল ফ্রেন্ডলিনেস, আমরা একটা ওয়েবসাইটে গেলাম, সেই সাইটটা যদি মোবাইল দিয়ে ফ্রেন্ডলি যদি না হয় তাহলে কিন্তু হয় না। সেটা কি? মোবাইল ফ্রেন্ডনেসের কারণে কিন্তু হয়। পরে SSL সার্টিফিকেট। তো আপনার যে, আমরা প্রায় কি মোবাইলে দেখি, আমরা ওয়েবসাইটে দেখি HTTPS, অনেক ওয়েবসাইটে থাকে না? তো HTTPS মানে কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। তো কিছু ওখানে এস যে আছে, এই এসটা নেওয়ার জন্য এটি সার্টিফিকেট নেওয়া লাগে, ঠিক আছে। আপনার স্যারের ওয়েবসাইটে কিন্তু HTTPS নাই, আমি নেই নাই। নেই নাই কেন? যদি আপনি আমি নেই, দেখা যায় যদি এখানে ভালো ট্রাফিক না থাকে তাহলে কিন্তু ওয়েবসাইট বন্ধ করে দেয়, ঠিক আছে। তো SSL সার্টিফিকেট ফ্রিও নেওয়া যায় আবার টাকা দিয়েও নেওয়া যায়। যদি ফ্রি নেন তাহলে কিন্তু ভালো, ট্রাফিক না হলে কি হবে, 1 বছর পরে বন্ধ করে দিবে। তো এই কারণে কিন্তু স্যার SSL সার্টিফিকেট নেয়নি। আরটা হলো রোবট সাইট ম্যাপ এবং রোবট টিএক্সটি ফাইল। তো সাইট ম্যাপ এবং রোবট টিএক্সটি ফাইল কাকে বলে আমি একটু বুঝিয়ে দেই। মনে করেন আমরা যে ক্রলিং এর কথা বললাম, সবাই কি বুঝতে পারছেন না ক্রলিংটা কি? এখন আমরা যে, এখন যদি আমরা বলি, মনে করেন এটা খুব ইজি হতো না যদি গুগলকে আমি বলতে পারতাম যে এই সাইট, এই পেজে ঢুকো, এই পেজে ঢুকো না, কারণ এই পেজে আমি এখন কাজ করছি। তাহলে খুব ভালো হতো না? সবার কি মনে হয় যে এই পেজে আমি কাজ করছি, এই পেজ তুমি র্যাঙ্কিং করবা না বা তোমার সার্ভারে ঢুকাবা না, আর তুমি এই পেজে ঢুকো, কারণ এই পেজে আমি এখন কাজ করছি। তো এই যে আমি যে বলছি এই পেজে ঢুকো, এই পেজে ঢুকো, এটাকে আমরা বলি হলো সাইট ম্যাপ। তাহলে আমরা সাইট ম্যাপ কাকে বলে আমরা বুঝে গিয়েছি। সাইট ম্যাপ কি? একরকম সূচিপত্রের মতো। আপনি গুগলকে বলছেন কোনটা কোনটা সে র্যাঙ্কিং এর মধ্যে রাখবে বা ইন্ডেক্স করবে। আর রোবট টিএক্সটি ফাইল কি? যেটা সে ইন্ডেক্স করবে না সেটাকে আমরা রোবট টিএক্সটি ফাইল বলছি। তো আমার যদি সময় থাকে আমাদের কোর্স শেষ করার আগে মনে করিয়ে দিয়েন, আমি আপনাদের সাইট ম্যাপটা করা আমি দেখিয়ে দিব। খুবই ইজি সাইট ম্যাপ করা। গুগল আপলোড করা দেখাবো না যেহেতু আমাদের ওয়েবসাইট থাকবে না।
তারপরও আমরা মোটামুটি সাইট ম্যাপ কিভাবে করে আমি আপনাদের দেখিয়ে দিব। ওকে। তো এটা কিন্তু পরে আমাদের গুগলে আপলোড করতে হয় আর কি। তো আমরা সাইট ম্যাপটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখে নিব। আমাকে একটু মনে করে দিন, ক্লাসের বাইরে কিছু ক্লাস আমরা থাকে সেখানে আমরা দেখে নিব। অফ পেজ এসিও। অফ পেজ এসিওটা কি? অফ পেজ এসিও হলো, অন পেজ এসিও যদি পেজের মধ্যে হয়, অফ পেজ এসিও কোথায় হতে পারে আমরা কি জানি মুস্তান ভাইয়া? অফ পেজ এসিও কোথায় হতে পারে? অবশ্যই পেজের বাইরে যে কার্যকলাপ হয় সেগুলো কি? আমাদের অফ পেজ এসিও। তার মানে কি? আমাদের পেজের বাইরে যে আমরা কার্যকলাপ করতে পারি সেগুলো কি হবে? সেগুলো হবে অফ পেজ এসিও, তাই না? তো অফ পেজ এসিও হলো ওয়েবসাইটের বাইরে যে কার্যকলাপ যা আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং এর মাধ্যমে বাড়াতে পারে। তাহলে আমাদের কি হতে পারে? তো আমাদের, মনে করেন আপনি ফেসবুকে এটি পোস্ট দিয়েছেন, তো সেটাকে র্যাঙ্কিং বাড়ানোর জন্য আমরা কি করব? আমরা পিন্টারেস্টে সেটাকে দিলাম, বিল্ড করলাম, অন্যান্য জায়গায় আমরা শেয়ার করলাম বা লিংক দিলাম, অন্যান্য ওয়েবসাইটে আমরা পাঠিয়ে দিলাম। তাহলে এগুলো কি? এগুলো কিন্তু সব আমাদের অফ পেজ টেকনিক। তো এখানে যা যা বলছি দেখেন, ব্যাকলিং বিল্ডিং। ব্যাকলিং আমরা জানি। তো আমরা আমাদের ওয়েবসাইটকে বা আমাদের পেজকে অন্যান্য ব্যাকলিং শুধুমাত্র রেডি করে আমরা যদি গুগলের কাছে সব বুঝাই যে আমাদের ওয়েবসাইটটি ভালো এবং অনেকগুলো ব্যাকলিঙ্ক আছে। ব্যাকলিঙ্ক আমি বুঝিয়েছি না? আমরা কিন্তু ব্যাকলিঙ্ক বুঝিয়েছি। তো ব্যাকলিঙ্ক যদি থাকে তাহলে গুগল বুঝবে যে এটা ভালো। তাহলে এটা কি? এটা কিন্তু আমরা বুঝলো যে অফ পেজ এসইওর একটি উদাহরণ, ঠিক আছে? তারপরে হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা আমাদের যে ফেসবুক পেজটি আছে বা একটি ওয়েবসাইট যাই ধরি, এটা যদি আমরা আমাদের বিভিন্ন ধরনের অফ পেজ প্ল্যাটফর্ম, সেটা আমরা আমাদের এই যে পেজটি আছে অন্যান্য জায়গায় যদি শেয়ার করে থাকি, তাহলে ওটা কি হবে? এটা কিন্তু অফ পেজ এসইওর মধ্যে পড়বে, ঠিক আছে? তারপর গুগল ব্লগ, গেস্ট পোস্ট। জনাব ভাইয়া, জনাব আপু চিন্তা করি, জনাব ভাইয়া চিন্তা করি যে আমার এই ফেসবুক পেজ নিয়ে আমরা বিবিসি যে একটি ওয়েবসাইট আছে সেখানে আমরা একটি ভালো ভালো কথা লিখলাম, আমার পোস্ট নিয়ে ভালো কথা বললাম। তাহলে সেখানে আমরা যদি ভালো কথা বলি তাহলে আমাদের কি বেটার আউটকাম হবে? মেবি বেটার আউটকাম হবে, ঠিক আছে? বুঝতে পারছি এটা কি হবে? আমাদের কিন্তু অফ পেজ এসইও এর মধ্যে হবে, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছি যে গেস্ট ব্লগিংটা কি। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তারপর হলো ইনফ্লুয়েন্সার মার্কেটিং। মনে করেন আপনার যে ফেসবুক পেজ আছে সেটা নিয়ে যদি কোনো ইনফ্লুয়েন্সাররা কিছু পজিটিভ কিছু বলেন, তাহলে আপনার পেজ সম্পর্কে বেটার কিছু আসবে, আশা করি আসবে। তাহলে সেটা কি হবে? সেটাও কিন্তু আমাদের অফ পেজ এসইওর মধ্যে পড়বে। তো এগুলো কি আমাদের অফ পেজ এসইওর টেকনিকগুলো আমরা বুঝতে পারছি। মানে বাইরে যা যা কার্যকলাপ সবই কি অফ পেজ এসইওর মধ্যে পড়বে। তো এইটাও আমরা কিন্তু ক্লাসে কিন্তু কিছুটা করবো, ঠিক আছে? তো আমাদের অফ পেজ এসইও আমরা বুঝতে পারছি অফ পেজ এসইও কি এবং অফ পেজ এসইও কি 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 এর মধ্যে থাকে, এটা আমাদের ক্লাস আর কি হবে, একটা ক্লাস হবে। তো অফ পেজ এসইও মোটামুটি আমরা বুঝতে পারছি। তারপরে লোকাল এসইও। লোকাল এসইওটা কি? লোকাল এসইও হলো এমন কার্যকলাপ যেটা আমাদের লোকেশন ভিত্তিক যে কাজটা আমরা করে থাকি। তো আপনাদের ক্লাসে কি আমি আপনাদের দেখিয়েছিলাম যে, মনে করেন আমি আগে এভাবে বুঝাই, ধরেন আপনি মিরপুরে থাকেন, মিরপুরে একটা দোকান আছে এবং মিরপুরের দোকানদার বলছে আমার সেল হচ্ছে না। তাহলে আপনি এটি যদি পোস্ট করেন তাহলে কি বাংলাদেশ দিয়ে পোস্ট করবেন নাকি মিরপুর 10 দিয়ে একটি পোস্ট করবেন? সবার কি মনে হয়? অবশ্যই আমরা মিরপুর, অথবা মিরপুর আরো এক্সাক্ট যদি হয় মনে করেন মিরপুর 10 দিয়ে পোস্ট করলাম। তাহলে কেন পোস্ট করলাম? এর কারণ যাতে আমার লোকেশন কোনটা সেটা দেখে কিন্তু আমরা পোস্ট করেছি, তাই না? কারণ ওখানকার মানুষদের আমাদের টার্গেট করতে হবে। এভাবে আমরা যে টার্গেট করছি এটা কি কারণে টার্গেট করছি? আমরা লোকাল এসইও তে টার্গেট করছি। যখন আমাদের সার্চ ইঞ্জিন আমাদের জিওগ্রাফিক্যাল এরিয়াতে কাস্টমারকে টার্গেট করি, তবে তখন আমরা কি কারণে টার্গেট করি? আমরা
লোকাল এসিওতে টার্গেট করি। তো আপনার গুগল মাই বিজনেস যেটা আছে, আমরা ক্লাসে কি করেছিলাম? মনে তো হয় ক্লাসে আমি দেখিয়েছিলাম, দেখেছিলাম বিজনেস অ্যাকাউন্ট কিভাবে করানো হয়। মেবি এটি স্লাইডে দেখানো হয়েছিল। তো গুগলে যে স্লাইডে দেখিয়ে দিয়েছিলাম না, এটা কিন্তু আপনাদের গুগল মাই বিজনেস কিভাবে করা যায় সেটি আমি দেখিয়েছিলাম। সেখানে যদি আপনি অ্যাকুরেট ইনফরমেশন দেন, তাহলে আমরা জানতে পারবো কিভাবে আপনার একটি গুগল মাই বিজনেস করতে পারেন। তারপর সেভাবে আমরা এটি লোকাল কিওয়ার্ড ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু লোকাল এসইও করতে পারছি। লোকাল ডাইরেক্টরি লিস্টিং করতে পারি, সেটাও কিন্তু আমাদের বেটার রেজাল্ট আনতে পারি। এবং লোকাল র্যাঙ্কিং এবং রেটিংও কিন্তু সংগ্রহ করতে পারি। তো এভাবে যদি আমরা আমাদের লোকাল এসইওটা করতে পারি তাহলে কিন্তু বেটার হয়। আমরা মেবি মোটামুটি বুঝতে পারছি যে এসইও গুলো কি, এসইও কাকে বলে, এসইও দিয়ে আমরা কি এসইও কিভাবে কাজ করে, এবং এসইও টাইপস গুলো কি। তো আমাদের আরো একটি পার্ট আছে, এজন্য আমি দুই ভাবে কাজ করছি। আর এক্সট্রা কন্টেন্ট মেবি আমরা ক্লাস করব না, ঠিক আছে, থাকুক। এক্সট্রা কন্টেন্ট কি আমরা জানতে চাই, ওটা আমাদের মাথার মধ্যে আর কি যাবে না, ভুলে গিয়েছিলাম। এটা একটু আলোচনা করি আগে, দেখি। তো আজকের জন্য এইটুকু থাকলো। আমরা সবাই বুঝতে পারছি যে আজকের ক্লাস যেহেতু এইটুকু সবার জন্য, এবং নেক্সট ক্লাসে কিন্তু আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্লাস হবে। তো আজকের জন্য আমি আসি। আমাদের এক আপুর কাজ ছিল, দেখি ওই আপুর যদি সমস্যাটা সলভ করে দিতে পারি। কোন আপুর জানি ছিল, একটা আপুর মনে হয় কাজ ছিল, তাই না? আর যাদের সমস্যা তারা একটু নেক্সট ক্লাসে দেখে নিন, কোন আপু জানি, দেখি। ইয়াসমিন আক্তার আপু না? আনমিউট করেন। আসসালামু আলাইকুম হ্যাঁ স্যার। জি আপু, স্ক্রিনটা শেয়ার করেন, দেখি আপনার গুগল থেকে কি প্রবলেমটা আসছে। গুগলে না স্যার, ওই লিঙ্ক আইডি একটা আছে না আমার লিঙ্কডইন, স্ক্রিনটা ওখানে শেয়ার একটা করেন, আমার জি। নোটিফিকেশন আসছে স্যার। হ্যাঁ, দেখান এখন স্যার দেখান। হচ্ছে এখন। জি জি আপু, দেখতে পাচ্ছি। স্ক্রিনটা দেখান, আপনার প্রবলেমটা দেখান। আর সবাই তো এক্সাম ডেট সম্পর্কে অলরেডি জেনেছেন, কয়টা এক্সাম। আপনি আপনি আপনারা দেখান। এক্সাম সম্পর্কে আমরা জানি। আর হ্যাঁ, জুন থেকে বের হতে পারেন। আমরা শুধুমাত্র এক্সাম কয়টি, কয় তারিখে, কয়টার দিকে, এগুলো সম্পর্কে যদি সবাই জেনে থাকি তাহলে লিভ নিতে পারেন। ক্রিয়েটিভ আইটি না? ওকে, আপনি এই পোস্টটা পেয়েছেন। এরকম একটা এটা ক্যান্সেল দেন, ক্যান্সেল দেন, ক্যান্সেল দেন। ও, আপনাকে আমি বলি যে লিঙ্কডইন আপনাকে জব অপরচুনিটি দিয়েছে, যে আপনার যদি ক্রিয়েটিভ আইটি থেকে যে জবটা আছে এটা করতে ইচ্ছুক নাকি হন ইচ্ছুক না। ঠিক আছে আপু? এরকম আপনাকে অনেক, আপনি দিয়েছিলেন মেবি, যে আপনি এর ডিজিটাল মার্কেটার টাইপের জব দিলে আপনি জব করতে ইচ্ছুক। ঠিক আছে? তো এই কারণে আপনাকে প্রায় এরকম জব লেটারের যদি কেউ দিয়ে থাকে আপনাকে পাঠাবে লিঙ্কডইন। বুঝতে পারছি? আশা এখন করি স্যার আমি ক্লিয়ার। এগুলো দেখছিলাম তো এটা। আপনার যেটা ইচ্ছা, আপনি আর ইন্টারেস্ট স্যার হলে আমার তো আপনি হলো পেজে কিছু ওই দিন অনেকবার ট্রাই করছিলাম। আজকে তো আপনি বিজি স্যার, নেক্সট ক্লাসে একটু কষ্ট করে যে আমাকে নেক্সট অ্যাড ক্লাসে করে দেখিয়ে দিতে দিব। পারবেন। ওকে। জি স্যার। ওকে, তাহলে নেক্সট আচ্ছা। ক্লাসে আমি দেখিয়ে দিব। আজকের জন্য থাকুক, নেক্সট ক্লাসে আচ্ছা দেখিয়ে স্যার, দিব। আপনি ঠিক আছে? জি স্যার, জি স্যার। ওকে ঠিক আছে, নেক্সট ক্লাসে আমাদের কিওয়ার্ড রিসার্চ। তো যেহেতু জয়নাব ভাইয়া এরকম হয়েছে, বুঝতে পারছি যদি আপনার এরকম জব ইয়ে পান, আপনি আগে দেখবেন যে আপনি জবের উপরে আপনি মানে স্ট্রং কিনা। ঠিক আছে? আর যদি অ্যাপ্লাই করতে তো সমস্যা নেই। ঠিক আছে, ঘুরে আসলেন। জি স্যার। ঠিক আছে, যদি হয় তাহলে ঘুরে আসলেন। আমি তো না বুঝি। আমি স্যার ওকে। ওইখানে ওই যে বিজনেস বাংলাদেশি হলে, লিঙ্কডিন যেমন ক্রিয়েটিভ আইটি দেখতে পাচ্ছি, বাংলাদেশি এরকম হলে আপনি ট্রাই করে দেখবেন। ওকে, আশা করি বুঝতে পারছি। জি ট্রাই করে দেখবো। তাহলে জি আজকের স্যার। জন্য এটুকুই। আচ্ছা আর আমি আচ্ছা আবারও ওকে স্যার, বলছি, আসসালাম। ভিডিও কিন্তু কালকে পাবেন। ওকে। তো আজকে আর আমাকে মেসেজ দেওয়ার দরকার নেই, কালকে জি স্যার। পাবেন। জি। ওকে ঠিক আচ্ছা, আছে জয়নাব। আসসালামু আলাইকুম আপু স্যার। তো অলরেডি জবই আছে। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এটুকুই। গুড নাইট।